আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস 2। তো টপিক অনেকগুলো দেখা গেল, আসলে টপিক মাত্র 2টা। একটা হচ্ছে ফার্স্টেই আমাদের এলসিএম এসসিএফ, এন্ড সেকেন্ডটা হচ্ছে ডেসিমাল এন্ড ফ্র্যাকশন। এলসিএম এসসিএফ কোনগুলা? লসাগু গসাগু। তারপরে হচ্ছে ডেসিমাল মানে কি দশমিক, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। এই দুইটা আসলে টপিক আজকের। ঠিক আছে, তো আমরা শুরুতে হচ্ছে এলসিএম এবং এসসিএফ নিয়ে 10টা দেখবো, আর ডেসিমাল এন্ড ফ্র্যাকশন নিয়ে আরো 10টা দেখবো। তো টপিকটা মোটামুটি এটা ইজি বলা যায়, খুব একটা কঠিন টপিক না। মেনলি যারা ক্লাস 1 দেখছো, নাম্বারের সাথে রিলেট করে যখন এই ম্যাথগুলো দিবে, মানে তুমি আলাদাই করতে পারবে না যেটা কি নাম্বার থেকে দিল নাকি ক্লাস 2 থেকে নিল। ঠিক আছে, তার মানে হচ্ছে মোটামুটি প্রথম 2টা ক্লাসই খুব বেসিক বলা যায়, এগুলোকে আলাদা টপিক না চিন্তা করলেও হয়। ক্লাস 3ও সেম, আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। তো আগে হচ্ছে আমরা এলসিএম এবং এসসিএফ কিভাবে করে, বা লসাগু বা গসাগু কিভাবে করতে হয় ওটা একটু দেখাই দিই। তো 2 এর গুণিতক গুলা কোনগুলা? 2, 4, 6, 8, 10 এভাবে যত দূর চাইতে পারো। তারপরে এরপর যদি বলি 4 এর কোনগুলা, তাহলে তুমি লিখবে কত? 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 12, 4 4 16, আরো আগাতে থাকবে। ওকে, এভাবে আমরা সামনে আগাতে থাকি। সিম্পলি এ দুইটা থেকে তোমাকে যদি বলে লসাগু করতে, তুমি এটা করতা, এটা এবার পাশাপাশি লেখে 2 দিয়ে কাটা যায়, তো তুমি 2 দিয়ে কাটতা, তারপরে এই দুইটা গুণ করতা, আসতো কি এলসিএম, তখন 4 আসতো। তবে এই যে থিওরিটা আসছে কোত্থেকে? এইখান থেকে, যে আমরা যে গুণিতক গুলা বের করলাম। দেখো লিস্ট মানে সবচেয়ে ছোট। এখন এখানে কমন ফ্যাক্টর দেখো, এই যে 4 একটা কমন ফ্যাক্টর 2 জায়গাতে আছে, তারপরে 8ও 2 জায়গাতে আছে। ঠিক আছে, এই দুইটা গুণিতকই 2 জায়গায় আছে, তবে আমরা বলছি কি লিস্ট সবচেয়ে ছোট কমন গুণিতক। তো সবচেয়ে ছোট কোনটা? এখানে কমন পড়ছে 4, এই জন্য দুইটার লসাগু বা এলসিয়ামও 4 হয়েছে। ঠিক আছে, এভাবে। তো পরীক্ষা হলে অবশ্যই তো আমরা উপরেরটা দেখবো না, আমরা এটাই করবো, নিচেরটাই দেখবো। ওটা বেসিকটা বোঝার জন্য এটা দেখাই দিলাম। এটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল করছে। আর যদি এটা হয় ঘষাগু, এটা মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টরের বাংলা হচ্ছে উৎপাদক। উৎপাদক কিভাবে বের করতে হয় আবার আমরা 2 এবং 4 দিয়েই দেখবো। হ্যাঁ, ছোট সংখ্যা যেহেতু। তো উৎপাদক বের করে নরমালি একটা সংখ্যা ভাবে লিখবা। প্রথমে 1 দিয়ে সবসময় এই সংখ্যাটাকে এভাবে লেখা যাবে, আর তো এটা লেখা সম্ভব না, 4 এরটা আরো বেশি হবে। আর কত ভাবে 4 কে লেখা যায়? 2 দুগুণা 4 লেখা যায়। ঠিক আছে, তার মানে এখন যদি বলি যে 4 এর ফ্যাক্টর কোনগুলা, তুমি লিখবা 1 2, রিপিট লিখতে হয় না, 4 শেষ। ঠিক আছে, তো এখানে কি কি পাইলাম? 1 2 4, আর 2 এর ক্ষেত্রে কি পাইছি? জাস্ট 2টাই পাইছিলাম, 1 আর 2। ওকে, তো এখানে কমন কোনগুলো আছে? 1 কমন পড়ছে, তারপরে 2 কমন পড়ছে। ঠিক আছে, তবে এটার নামে কি বলতেছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো 2 জোড়া কমন পড়ছে, 1ও কমন পড়ছে, 2ও কমন পড়ছে, তবে এই দুইটার ভিতরে হাইয়েস্ট কোনটা? 2। এই জন্য বলবো হচ্ছে এই 2 এবং 4 এর ঘষাগু হচ্ছে 2, এসসিএফ। ঠিক আছে, এটাও আমরা এভাবে করব না, বেসিক দিয়ে আমরা এটাকে করব অন্য সিস্টেমে। কি করব? বড়টা দিয়ে ছোটটাকে এবার ভাগ আকারে লিখবো, কাটার ট্রাই করব, 2 বার যায়, 0 আসলো। যেই ভাজকের কারণে 0 আসলো, ওই ভাজকটাকে বলবো আমরা গসাগু। এটাকে দেখে না, এটাকে দেখা। এখন 2 এবং 4 নেওয়াতে তুমি হয়তো বুঝতেছো না, তো আমি অন্য সংখ্যা নেই যেখানে জিনিসটা একটু কমপ্লেক্স হওয়ার কথা। ঠিক আছে, কমপ্লেক্স একটা নেই, তাহলে আরো ক্লিয়ার করা যাবে। এখন আমি কমপ্লেক্স নিয়ে আমি 3, 5 এবং 7 নিলাম। ঠিক আছে, তো 3টা সংখ্যা আছে। কি করব? প্রথমে সবচেয়ে ছোটটা দিয়ে এরপরে যে বড় ওটাকে ভাগ করি। ওকে, ভাগ করি। তো ওখানে কয়বার যাবে? 1 বার যাবে। 2 থেকে যাবে, 0 তো আসে নাই। এরপরে তোমার কাজ হবে এই 2টাকে ভাজক বানায় দেওয়া। আগের যে ভাজকটা ওটাকে এখন ভাজ্য বানায় দেওয়া, যাকে আমরা ভাগ করব। আবারও কাটি, 1 বার যাবে। এখানে কত যাচ্ছে আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এটা আর ভাগশেষ থাকে কিনা। এখানে আবার 1 থেকে যায়, তো ভাগশেষটাকে ভাজ্য বানাইতে হবে। আগেরটা যা ভাজক ছিল ওটাকে ভাজ্য বানাইতে হবে। আবার কাটো, 0 আসে। এখন কার কারণে 0 আসছে? কোন ভাজ্যের কারণে? এই 1 এর কারণে। তাহলে এই 1টা হবে আসলে ওদের লসাগু, যদি 2টা থাকতো। এখন তো আবার 7 দিয়েও কাটতে হবে। তো এই যেটা অ্যান্সার আসলো ওকে দিয়ে এবার 7 কাটবো, 7 কাটাকাটি যাবে, 0 হবে। তার মানে এই 3টার গসাগু আসবে 1, এভাবে। ঠিক আছে, তো গসাগুর ক্ষেত্রে দেখা যায় জিনিসটা এই ভাগের যে সিস্টেমটা অনেকে হয়তো ভুলে গেছো, কারণ আমাদের তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালকুলেটর ছিল।
তো এখন এটা দেখে তোমার মনে করা যায় কিনা বা বুঝতেছো কিনা দেখো, না বুঝলে আমি অন্য সংখ্যা দিয়েও দেখাই দিব। এ হ্যাঁ, 3, আরেকবার 5, দিলে 7 ভালো হয়। আচ্ছা 3, 5, 7 দিয়ে দেখাইছিলাম, অন্য কোনো সংখ্যা নেই তাহলে? অন্য কোনো সংখ্যা নেই, আমি 2 নেই, 4 নেই, আর 5 নেই, ঠিক আছে। এখন তো 3টা সংখ্যা আছে, সবচেয়ে ছোট দিয়ে তার থেকে একটু বড়টা নিলাম। 2টা থাকলে তার এই প্যাচটা লাগতো না, 3টা যেহেতু সবচেয়ে ছোট তার থেকে বড়টা নিলাম। কাটি এখন, 2 বার যায়, 0 আসছে, সমস্যা নাই। 0 কখন আসছে? ভাগশেষ থাকলো না আর কি, 0 হয়েছে যখন 2 দিয়ে কাটছিলাম। তো এই 2টাকে এখন আবার নিচে নামে আসবো, এখন 5 দিয়ে কাটবো, 5কে কাটবো, আবার কাটি, এখানে কাটা যাবে না, 1 থেকে যাবে, 1 থেকে গেছে না। তো এই যে ভাগফলটা, সরি ভাগশেষটা ছিল ওটাকে এখানে নিয়ে আসবো। ও কাকে কাটবে? ও কাটবে আগের ভাজ্যটাকে কাটবে, কেটে এখানে 0 বানাবে। ওকে, তার মানে এখানে আসবে হচ্ছে, কার কারণে 0 আসছে? 1-এর কারণে। 1 যখন আমার ভাজক ছিল, তাহলে এখানকার অ্যান্সার 1 হওয়ার কথা নাকি? তাহলে 1 হচ্ছে এখানকার এসসিএফ। এইভাবে এসসিএফ গুলো করা যায়, এবং আমরা পরীক্ষায় এটাই ফলো করব। আর এলসিএম এর ক্ষেত্রে তো দেখাইছিলাম সিম্পল রুলটা। এটা এখনো কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, আরেকটা দিয়ে দেখাই দিব। হুমায়ুন এবং তানভীর বুঝতে পারছো? জি ভাইয়া। হুমায়রা বুঝছিলাম। জি ভাইয়া। আচ্ছা, জি তোমরা দুজন, বুঝছি। হ্যাঁ তোমরা দুজন এখন আমি সংখ্যা দিব, ওগুলার এসসিএফ বের করে বলবা, আর বাকিরা সবাই এলসিএম বের করবা সেম গুলারই, ঠিক আছে? মানে ওই দুইজন, নতুন দুইজন করবো হচ্ছে এসসিএফ, বাকিরা করবে এলসিএম। ইচ্ছে হচ্ছে ইজি দিব, যাতে কষ্ট না হয়। 2, 4, 6-এর হুমায়রা এবং তানভীর করবো হচ্ছে এসসিএফ, বাকিরা করবা এলসিএম। অ্যান্সার বের করে আমাকে বলবা, সময় 1 মিনিট। ভাইয়া 2 মানে ফার্স্টেরটা 2, তারপরটা 3। 2, 4, 6, তুমি এসসিএফ বলবা। এসসিএফ কত হয়? এইচসিএফ হলো 2। হুম, 2টা কি বললা আবার? অ্যান্সার তো একটা হয়। মাই ব্যাড ভাইয়া, সরি। আচ্ছা, ওনারা বলো, এলসিএম কত হয় এটার? 12। হুম, বাট আরো ভাইয়া। সিম্পল এগুলা। তো এই যে এটার জন্য 1 মিনিট দিলাম, পরীক্ষায় কিন্তু এই এই ভ্যালুটা বের করা তোমার মেন কাজ হবে না, ঠিক আছে? মেন কাজ হবে হচ্ছে আসলে ম্যাথে যে এলসিএম করতে হবে বা এসসিএফ করতে হবে এটা বুঝতে পারা। তার মানে কি, এই যে এটা যেটা আমি তোমাদের করতে দিলাম, এটা তোমার স্কিল না, তোমার স্কিল হচ্ছে আসছে ম্যাথটা বুঝতে ভাইয়া, পারা। সরি বের হয়ে হ্যাঁ হুমায়রা পারছিল না? 2। জি ভাই, 2 আসছিল, বের হয়ে গেছি। ওকে ওকে, তুমি যে যে রুমে তোমার নেটওয়ার্ক স্টেবল ওই রুমে বইসো। জি আচ্ছা। ওকে, তাহলে এখন আমরা ম্যাথের দিকে যাই। যেটা শুরুতে বলছিলাম, এসএফ এলসিএম এর ম্যাথে আসলে বুঝাটাই আসলে যে এসএফ করতে হবে নাকি এলসিএম করতে হবে নাকি কোনোটাই করতে হবে না। কোনো ম্যাথে অবশ্যই তো লেখা থাকবে না গাইডের উপরে যে এসএফ করো বা এলসিএম করো, এই জন্য আর কি, ঠিক আছে? 1 নাম্বার ম্যাথটা দেখি। হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ অ্যামং whom 30 mangoes and 36 apple can be equally distributed? বলছে কি, কত সংখ্যক ছেলেদের মধ্যে 30টা আম এবং 36টা আপেল সমানভাবে ভাগ করা যাবে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করতে পারো এখানে এসসিএফ করব নাকি এলসিএম করব।
ঠিক আছে, এখন আমার অ্যান্সার হচ্ছে তোমার দুইটার একটাও চিন্তা করতে হবে না। আমরা ক্লাস 1-এ বলছিলাম যে আমাদের ম্যাক্সিমাম টাইমে টার্গেট থাকবে একটা ম্যাথ অপশন দেখেই বের করে ফেলা। ঠিক আছে, যেমন এখানে বলছে কি দেখো, 30টা আম এবং 36টা আপেল ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা মানে কি, ভাগ করার পরে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, মানে সবার ভিতরে ভাগ করার পরে এক্সট্রা একটা দুইটা থাকবে না, ওইটাই বলতে চায়। তো লিমিটেশন তো অবশ্যই এই চারটাই, এই 4 অপশনের বাইরে তো কোনোটা না। যদি পরীক্ষা 5টা থাকে তাহলে 5টাই। ঠিক আছে, অপশন টেস্টের ক্ষেত্রে কি হয়, তুমি কি করতে পারো, ধরে নিলা যে তুমি ছেলেদের সংখ্যা 6 জনে নিবা, তো ছেলেদের সংখ্যা যদি 6 জন নাও তাহলে 6 দিয়ে তো সবগুলাকে সমানভাবে ভাগ করার কথা। ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা মানে কোনো ভাগশেষ রাখা যাবে না। এটা দিয়ে কাটি 5 বার যাবে। ঠিক আছে, গেল। এখন যেহেতু 6 দিয়ে 30 কাটা গেছে, 6 দিয়ে 36ও কাটা যেতে হবে আপেলের সংখ্যা, তাও কাটা যাবে। ঠিক আছে, তার মানে অ্যান্সার এ হওয়ার কথা। এখন তুমি চিন্তা করবা যে বি চেক করে দেখি, তো বি যদি তুমি চেক করো 5 দিয়ে 30 কাটা যাবে। ঠিক আছে, তবে 5 দিয়ে 36 কাটা যাবে না, তখন কি একটা ভাগশেষ থেকে যাবে, রিমাইন্ডার থেকে যাবে। রিমাইন্ডার থাকা যাবে না, বলছি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অন্য নাম হচ্ছে যে কোনো রিমাইন্ডার থাকা যাবে না। ঠিক আছে, এটা বুঝাইছে। তো এই জন্যই আমাদের অ্যান্সার তাহলে অপশন এ হওয়ার কথা, এবং অপশন এই হবে। এইগুলো একটা বিষয় অপশন টেস্ট করে। ধরে নাও যে তুমি অপশন টেস্ট করতে এটা জানতা না, তাহলে তোমার এটা এই দুইটার এসসিএফ করা লাগতো। এসসিএফ করা আর এখান দিয়ে ডিরেক্ট করতে পারা একই বিষয়। ঠিক আছে, আমি কখনো সাজেস্ট করবো না যে এই ম্যাথ এসসিএফ করতে হবে, এলসিএম করতে হবে, মুখস্থ করতে। আমরা ডিরেক্ট একটা ম্যাথ দেখে মাথায় যেটা প্রথমে আসবে ওটাই করব। ঠিক আছে, যেমন এটা দেখে আমি বুঝতেছি যে এমন একটা নাম্বার যাদের ভিতরে এটাও ভাগ করা যায় এটাও ভাগ করা যায় সমানভাবে, তার মানে অপশন গুলোর থেকে একটা নিয়ে চেক করলে আমাদের ইজিলি মিলবে সেভ করার থেকেও। ঠিক আছে, সেভ করলে একটু টাইম আর একটু বেশি লাগবে। ঠিক আছে, তো এবার আমরা এই ম্যাথটা অপশন টেস্ট করেই অ্যান্সার এ যে 6 এটা বের করতে পারবো। এটা কে বুঝো নাই বলো? সবাই বুঝছে না? জি ভাইয়া। ওকে, 2 নাম্বার, the product of first and second number is 35 and that of second and third number is 63. Find the second number. আচ্ছা, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, তো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 35, and that of মানে হচ্ছে ওই প্রোডাক্টটি। ঠিক আছে, তো প্রোডাক্ট অফ সেকেন্ড এন্ড থার্ড নাম্বার ইজ 63। তো প্রথম দুইটার গুণফল 35, দ্বিতীয় দুইটার গুণফল 63, বললো সেকেন্ডটা বের করো। আমি যদি তিনটা সংখ্যাকে এ বি সি চিন্তা করি, তাহলে এ আর বি এর গুণফল বলছে 35, আর বি এবং সি এর গুণফল বলছে 63। ওকে, এখানে বলছে সেকেন্ডটা বের করো। এখন দেখো এটাও অপশন টেস্ট দিয়ে করা সম্ভব। কিভাবে দেখো, তুমি যদি ধরে নাও প্রথম সংখ্যাটা 2, ঠিক আছে, তো তুমি এটা 2 দিয়ে ভাগ করতে যাও, বের হবে না, ফ্র্যাকশন থাকবে। আর আমরা বলছিলাম যে অপশন টেস্ট করার ক্ষেত্রে যদি ফ্র্যাকশন আসে ওটাকে আমরা স্কিপ করে যাব। আমরা সেকেন্ড অপশন দিয়ে দেখি, এটাকে যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটা মানে কি, মানে আমি এই সেকেন্ড সংখ্যার বি কে বি দিয়ে ওকে কাটতেছি, কত আসে দেখো তো, 5 আসে। তার মানে এ হচ্ছে 5, বি হচ্ছে 7, এটা ধরে নিছি। আচ্ছা, তো বি কে 7 ধরছি, বি যদি এখানে 7 হয় তাহলে কত আসবে, এখানে 9 আসবে। তাহলে সি কে আমি 9 বের করতে পারলাম, তিনটা সংখ্যা পেয়ে গেছি। এখন কোয়েশ্চেনের মানগুলোর সাথে মিলে নাকি দেখো, বলছে এই দুইটা প্রথম দুইটা গুণ করলে 35 আসার কথা, 5 7 35 আসে। সেকেন্ড দুইটাকে গুণ করলে 63 আসার কথা, 7 9 63 আসে। দুই ক্ষেত্রে মিলতেছে। কখন মিলছে, যখন আমি সেকেন্ড সংখ্যাকে অপশন বি 7 ধরছিলাম, তখনই দুইটা শর্ত মিলে গেছে। ঠিক আছে, এইভাবে এই ম্যাথটা করা যায়। তো এই ম্যাথটা অন্যরকম ভাবে প্রথম ম্যাথের মতোই প্রায়। এটা বুঝতে সমস্যা হয়, দেখো তো। ওকে, 3 নাম্বার ম্যাথ। What is the smallest number exactly divisible by each of 12, 15, 20 and 27? অপশনগুলোর ভিতরে কোনটা সবচেয়ে ছোট, কোন সংখ্যাটা এক্স্যাক্টলি ডিভিজিবল? এক্স্যাক্টলি ডিভিজিবল মানে কি, কোনো ভাগশেষ থাকবে না,
যদি এদের প্রত্যেকটা দ্বারা ভাগ করা হয়। ঠিক আছে, এখন এই ম্যাথটাও এলসিএম করব নাকি এসসিএফ করব, এটা তুমি বুঝতে বুঝতেই মনে করো সময় শেষ হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে আমি একটা লিস্ট লিখে দিব যেসব ক্ষেত্রে এলসিএম করতে হয়, আর দেখে বুঝবা যে এটা এলসিএম করতে হবে। ঠিক আছে, ম্যাথের টাইপ বুঝে বলতে পারবা যেটা এলসিএম করতে হবে। কি কি থাকবে দেখো, একে তোমার একটা হিন্ট থাকবে যে স্মলেস্ট বলবে অথবা লিস্ট বলবে, এরকম একটা কথা বলবে। তার সাথে তোমার থাকতে পারে হচ্ছে যে এক্স্যাক্টলি ডিভিজিবল বলবে, এক্স্যাক্টলি ডিভিজিবল এই কথাটা বলবে। ঠিক আছে, এবং সাথে মাল্টিপল নাম্বার থাকবে। মাল্টিপল বলতে ওই গুণিতক না, মাল্টিপল বলতে অনেকগুলা। ঠিক আছে, মাল্টিপল নাম্বার থাকবে, বা তুমি অনেকগুলোই লেখা দরকার হলে এটা না লিখে অনেকগুলা লেখো, তাতে প্যাচ না লাগে। অনেকগুলা অনেকগুলা নাম্বার থাকবে, যেরকম অনেকগুলা নাম্বার রাখছে। এটা একটা জিনিস হতে পারে। এই জিনিসগুলো দেখে তুমি বুঝতে পারো যে এই ম্যাথটা এলসিএম করা লাগবে। অথবা কিছু ম্যাথই আছে যেগুলো আসলে এলসিএম এরই, যেমন তোমার একটা ক্লাসের অনেকগুলা স্টুডেন্টকে সাজাতে বলবে। ঠিক আছে, স্টুডেন্টদেরকে সাজাতে বলবে, স্টুডেন্টকে অর্গানাইজ করতে বলবে, একটা ম্যাথ পাবা। ওই ক্ষেত্রেও সেম, মানে অর্গানাইজটা করতে বলবে এবং এই কথাগুলোও থাকবে। এরকম একটা ম্যাথ আছে। আর একটা আছে তোমার বেল বাজার জন্য একটা ম্যাথ থাকবে, বেল বাজা। ঠিক আছে, এটা আমরা এই ক্লাসে পাবো যে বেল গুলা একসাথে কখন বাজবে। ওই ম্যাথটাও দেখবো অনেকগুলো নাম্বার থাকবে। এবং আর একটা থাকে হচ্ছে গাড়ির হুইলের ক্ষেত্রে একটা ম্যাথ আছে, যেটা আজকের ক্লাসে নাই, তবে তোমরা আগের ক্লাসে পাবা। ওকে, স্টুডেন্ট যেটা বললেন ওইটা মনে হয় যে আসলে ওই যে মানে বেঞ্চ আর স্টুডেন্ট সংখ্যা দিয়ে দিবে ওই হিসাবে তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ও পাবে। ঠিক আছে, আমি টাইপ গুলো বলে দিলাম যাতে তোমার ধরতে ইজি হয়, একটু হলো টাইম বাঁচে। ঠিক আছে, এগুলা থেকেই ঘুরে ফিরে আসে। এখন আমাদের যে ম্যাথটা, ওই ম্যাথটা এখন কিভাবে করব, এটা এগুলা লিখে ফেলো, বুঝতেছি আমি। আমি ক্লাস নিলে বৃষ্টি শুরু হয়, কখন কেটে যায়। আচ্ছা, এখন এই ম্যাথটা কি বলছে, বলছে স্মলেস্ট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল এবং অনেকগুলা সংখ্যা। তার মানে আমি ওই যে প্রথম পয়েন্টটা লিখছি ওইটার কাতারে পড়ে যায়, মানে কি এলসিএম করা লাগতে পারে। তো এলসিএম করি, এলসিএম 12, 15, 20 আর 27, এই চারটা এলসিএম কত হবে একজন বলো। 12, 15, 20, 27। 540। 540 আসার কথা। ওকে, ঠিক মতো করে থাকলে 540 আসবে। আমিও ক্যালকুলেশনটা দেখাইলাম না, কারণ এই ম্যাথে ক্যালকুলেশন শিখানোটা মেন টার্গেট না, বুঝতে পারাটা মেন টার্গেট। তো 540 আসবে এলসিএম। এখন অ্যান্সার কি এলসিএম আছে 540, এই যে অপশন সি আছে 540টা। এখন কেন এলসিএম করলাম, কারণ দেখো বলছে স্মলেস্ট নাম্বার যেটা এই সবাইকে দ্বারা ভাগ, প্রত্যেকটা দিয়ে ভাগ করলে ডিভিজিবল হবে। এখন দেখো তুমি 540টা এটাকে 12 দিয়েও কাটতে পারবা, কোনো ভাগশেষ থাকবে না। 15 দিয়ে কাটা যাবে, 20 দিয়ে কাটা যাবে, 27 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, এই জন্য এগুলার এলসিএম করা লাগছে আর কি। ওকে, আচ্ছা, তো এই গেল আমাদের 3 নাম্বার ম্যাথটা। 4 নাম্বারটা দেখি। ইফ 11 more students are added, the class can be arranged in rows of 20, 30, 40, 50, 60. How many students are there in the class? যদি ক্লাসে 11 জন স্টুডেন্ট আরো বেশি থাকতো, তাহলে ক্লাসটাকে কি কি রোতে সাজানো যেত? 20, 30, 40, 50, 60 এই রোতে সাজানো যাইতো। তাহলে স্টুডেন্ট আসলে কয়জন ছিল, এটা কি করতে হবে দেখো তো। এলসিএম না এসসিএফ, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ ওটা বললেই সিম্পল।
এটা এলসিএম করা লাগতে পারে। বলছিলাম স্টুডেন্ট সাজানোর ক্ষেত্রে স্টুডেন্ট অ্যারেঞ্জ করা লাগতে পারে। ঠিক আছে, এক এক রোতে 20 জন থাকবে, এক এক রোতে 30 জন থাকবে, এক এক রোতে 40 জন থাকবে, এরকম ভাবে সাজানো যাবে। মাল্টিপল অনেকগুলো নাম্বার আছে, ঠিক আছে, অ্যারেঞ্জ করতে হবে। তার মানে এটাও এলসিএম, 20 30 40 50 60 এর এলসিএম করে ফেলো। দেখো এলসিএম কত হয়। হুম, দৌড়ে 2 দিয়ে করলে অনেক টাইম লাগবে, 5 দিয়ে কেটে ফেলবো একবারে। ঠিক আছে, এই এখন ছোট হয়ে যাবে, এরপর কাটবা। ছয়শো আসে কিনা দেখো তো এলসিএম। আজিবা 600 আসে। এটা করতে এত টাইম লাগলে হবে? জি ভাইয়া 600 আসে। হুম, 600। ওকে, তো তাহলে ওভাবে আমার অ্যান্সার 600 হওয়ার কথা, অপশন এ। তবে প্রথমে কি বলছে দেখো, 11 জন যদি অ্যাড করা হতো তাহলে সাজানো যেত এভাবে। তবে আমার তো আসলে 11 জন নাই, তার মানে 11টা কম হবে। আমার স্টুডেন্ট আসলে 300, 589। কেন 11 বিয়োগ করলাম? 11টা যোগ করার পরে এভাবে সাজানো যায়, মানে 11 যোগ করলে এলসিএম 600 হইতো। 11 তো আসলে নাই, ঠিক আছে, 11টা কম আছে স্টুডেন্ট সংখ্যা, এই জন্য 589, অপশন সি হবে। ঠিক আছে, এই লাস্টের কাজটা এখানে মেইনলি জানার বিষয়, যে আমাকে বলছে 11 জন অ্যাড করার পরে হতো। যদি এমন বলতো 11 জন যদি লেস হইতো তাহলে এভাবে সাজানো যেত, তাহলে তুমি 11 লেস করে দিবা। লেস করা মানে কি, যোগ করে দিবা তখন। এখানে লেস বলা মানে কি, আসলে অ্যান্সার হচ্ছে 611, এরকম। ভাষাটা একটু বুঝলে হবে, ঠিক আছে। এই হালকা পাতলা একটু একটু চেঞ্জ করো পরীক্ষায়, এছাড়া আর কিছু না। গেলাম পরেরটায়। 5, what is the least number when divided by 12 and 16 there is a remainder of 5 and 9 respectively? সবথেকে ছোট সংখ্যা কোনটা যেটাকে 12 এবং 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5 এবং 9 রেসপেক্টিভলি, ক্রমাগত। তার মানে কি, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 ভাগশেষ থাকবে, 16 দিয়ে যদি ভাগ করি তাহলে 9 ভাগশেষ থাকবে। এই ম্যাথটা কি অপশন টেস্ট দিয়ে করা যাবে দেখো তো? আমি ধরে নিলাম যে আমি অপশন এ অ্যান্সার ধরলাম, তাহলে একবার 12 দিয়ে কাটবো, দেখবো 5 থাকে নাকি ভাগশেষ। একবার 16 দিয়ে কাটবো, দেখবো 9 থাকে নাকি ভাগশেষ। যদি মিলে যায় তাহলে অপশন এ অ্যান্সার। ঠিক আছে, লসাগু বসার দিকে যাওয়া লাগতেছে না। অপশন এ চেক করি তাহলে। 12 দিয়ে 36 কে কাটি, এমনি কাটা পড়ে যায়, 3 × 36, ভাগশেষই থাকে না, মানে এটা হবে না কোনোভাবেই। বিতে আসি, 12 দিয়ে 41 কে কাটি, 36 যায়, 5 থেকে যায়, হ্যাঁ একটা মিলছে। সেকেন্ডটা মিলে যায় দেখি, 16 দিয়ে যদি কাটি 41 কে, কয়বার যাবে দেখো, 16 দিয়ে 41 2বার যাবে, 32, ভাগশেষ থাকে 9। এই যে এটাও মিললো, তার মানে অ্যান্সার যখন আমি 41 ধরতেছি, ঠিক আছে, তখন 12 দিয়ে কাটলে যে ভাগশেষ থাকার কথা 5, ওটাও মিলে। 16 দিয়ে কাটলে যে 9 থাকার কথা ওইটাও মিলে। তার মানে অ্যান্সার আসলে অপশন বি, 41। ওকে, এই সিম্পল জিনিসগুলো আমরা লসাগু সব কিছুই করবো না, এভাবে মিলে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে
ম্যাথ 5 এখানে কারো সমস্যা আছে দেখো? পরেরটা গেলাম তাহলে। 6 নম্বর ম্যাথটা আমাদের ক্লাস 9 এর একটা ম্যাথ অথবা 10 এর একটা ম্যাথ। দেখি আমরা পারি কিনা। Find the greatest number of 5 digits which is exactly divisible by 7, 10, 15, 21, 28. আচ্ছা, এখন তোমার প্যাচ লেগে যাবে। আমি একটা লিস্ট বলছিলাম, ওখানে বলবে লিস্ট নাম্বার, এক্স্যাক্টলি ডিভিজিবল বলবে, অনেকগুলো সংখ্যা রাখবে। এখানে বাকি সব মিলে কিন্তু গ্রেটেস্ট নাম্বার বলছে। ঠিক আছে, এই প্যাচটা তোমার লাগতে পারে, তবে প্যাচ লাগবে না। আমরা ক্লিয়ার করি আগে। বলছে অপশনগুলোর ভিতরে কোন 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা এর সবগুলা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, মানে এগুলা যে কোনো একটা এই সবগুলা দিয়ে ভাগ যাবে। তো একটা সংখ্যা সবগুলো দিয়ে কখন ভাগ যায়? যখন এলসিএম বের করি তখন। ঠিক আছে, তো এলসিএম বের করা লাগবে এই সংখ্যাগুলার। এখন 5 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা আমাদের আগে জানতে হবে। 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা 9 10 এ পড়ছিলাম, মনে আছে কারো কিভাবে বের করে? সবচেয়ে বড় সংখ্যা যদি ডিজিট 5টা বলে এবং গ্রেটেস্ট বলে, তাহলে সবগুলাকেই 9 নিতে হয়। আর যদি 5 অঙ্কেরই স্মলেস্ট বলে, ঠিক আছে, তাহলে সবগুলা শূন্য নিলে ভালো হইতো। তবে সবগুলা শূন্য নিলে তার হবে না, সামনে একটা 1 দিতে হবে। এই যে, তাহলে 5 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা হবে এইটা, সবচেয়ে বড় সংখ্যা হবে এটা। সব বড় বললে সবগুলা 9 নিব, ছোট বললে একটা 1 নিয়ে বাকি সবগুলাই শূন্য নিব। এভাবে বের করা যায়। ঠিক আছে, এখন আমাদের বলছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তো 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এই যে 5টা 9, এই সংখ্যাটা এদের এলসিএম দ্বারা কাটা যায় বলছে। তো এইদের এলসিএম কি হবে? এদের এলসিএম 7, 10, 15, 21, 28 এলসিএম কত দেখো তো? 7, 10, 15, 21, 28, এই 5 জনের এলসিএম কত হবে? চারশো বিশ। হুম, 420 হয়। ওকে, তো তার মানে 420 দিয়ে এটা পুরোপুরি কাটা যাওয়ার কথা। দেখি আসলে কি কাটা যায়? 420 দিয়ে এই 5টা 9 কাটি আমরা। হ্যাঁ, এটা ভিতরে যাবে 2 বার, 840। ওকে, তাহলে এখানে থাকবে হচ্ছে 9, এখানে 5, এখানে 1। তারপর আরেকটা সংখ্যা নামাতে হয়, নামাইলাম। এখানে যাবে হচ্ছে 3 বার, 1260। ওকে, এখান থেকে থাকে হচ্ছে 9, 3, 3। আর একটা সংখ্যা নামাতে হবে। এখানে কয়বার যাবে এটা বের করতে একটু কষ্ট হতে পারে, তবে একটু দেখাই দিই কি এগুলো কিভাবে চিন্তা করি। 420-এর 10 গুণ হচ্ছে 4200, 5 গুণ হচ্ছে 2100। ঠিক আছে, আমার এই সংখ্যাটা কি 2100 থেকে বড়, 2200 থেকে কম? তার মানে কি অ্যাটলিস্ট 5 গুণ থেকে বেশি আমাদের হিসাব করে দেখতে হবে। আর 10 গুণ করে তো মিলতোই, তাহলে হয় 9 দিয়ে করবো বা 8 দিয়ে চেক করে দেখবো যে কোনটা কাছাকাছি হয়। ঠিক আছে, তো যেহেতু ম্যাথটা আমি অনেকবার করছি, আমি জানি যে 8 দিয়ে চেক করলে সবচেয়ে কাছাকাছি আসবে। তোমরা যেহেতু প্রথম প্রথম করবা, তুমি অবশ্যই 9 দিয়ে চেক করে দেখবা। 9 দিয়ে চেক করলে দেখবা যে এর থেকে বেশি আসতেছে, তখন তুমি 8 দিয়ে চেক করবা। তা 8 দিয়ে এটা যায় হচ্ছে 3360, এভাবে যায়। ওকে, 8 বার যায়। শেষমেশ ভাগশেষ থাকে 39। ওকে, ভাগশেষ থেকে গেলে 39। এই যে 39 যে ভাগশেষ থাকলো, এর মানে হচ্ছে আমার এই সংখ্যাটা যদি 5টা 9 না হয়ে 39 কম হতো, মানে 99960 এটা যদি হতো, তাহলে তো পুরোপুরি কাটা যেত 39, আর কি ভাগশেষ থাকতো না। এই ভাগশেষটা কেন থাকছে? ওই এক্সট্রা একটা মান, এই জন্যই তো থাকছে না। তো এই এক্সট্রা মানটা যদি না থাকতো,
মানে 99960, ঠিক আছে, যদি হতো তাহলে পুরোপুরি 420 দিয়ে কাটা যেত, মানে সবগুলো সংখ্যা দিয়ে কাটা যেত। এইভাবে আমরা শেষে এটাকে কেটে অ্যান্সার বের করলাম, লাস্টে 60 এর যেটা সেটা। ঠিক আছে, এভাবে এটার অ্যান্সার বের হয়েছে। এটার আরো দুইভাবে অ্যান্সার করা যায়, আগে এটা ক্লিয়ার কিনা দেখো, কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ভাইয়া এভাবে করতে গেলে তো লাইক অনেক সময় লাগে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এই ম্যাথটা বুঝাইছি দেখে অনেক সময় লাগছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে সব ম্যাথ তো 1 মিনিটে শেষ হবে না। ঠিক আছে, একটা দুটা ম্যাথ থাকবেই যেখানে তোমার 3 থেকে 4 মিনিট লাগবে, তো সময় তো লাগবে। ওকে, এবং আমি এই ম্যাথটা দিচ্ছি, তার মানে যে এই ম্যাথটাই আসবে এমনও না, দিলে টাইম লাগলে তোমার লাগাইতে হবে, কিছু করার নেই। কারণ যদি সব ম্যাথ 1 মিনিটের ভিতরে করা যেত তাহলে তো তুমি যে কটা ম্যাথ আছে সবগুলো দেখাতে পারতা, কিন্তু আসলে তা তো করা যায় না। ওকে, আচ্ছা, এখন এখানে জাস্ট বলছিল যে কোন সংখ্যাটা কাটা যায়, এই জন্য আমরা দেখলাম 39 বাড়তি, ওটাকে বিয়োগ করে দিলাম। ম্যাথটা এভাবেও কোশ্চেন করতে পারতো, যা আছে তা তোমাকে শেষে কোশ্চেন করতে পারতো যে ওই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে এক্স্যাক্টলি ডিভিজিবল হয়, কত বিয়োগ করলে। তো কত বিয়োগ করা লাগছে আমাদের, আলটিমেটলি 39 বিয়োগ করা লাগছে না, তার মানে তখন আমরা অ্যান্সার করতাম 39। যে 5 অঙ্কের ওই সংখ্যাটা থেকে যদি 39 বিয়োগ করতাম তাহলে পুরোপুরি এক্স্যাক্টলি ডিভিজিবল হইতো। এটা একটা কোশ্চেন হতে পারতো, অথবা এভাবেও বলতে পারতো কত যোগ করলে এক্স্যাক্টলি ডিভিজিবল হইতো। আচ্ছা, কত যোগ করলে বললে কি করতাম, 39 এখন আমি বিয়োগ করবো, 39 সাথে আর কিছু এক্সট্রা লাগবে যাতে আমার কাটা যায়। ঠিক আছে, এখন কাটতেছে কে, 420 কাটতেছে না, তার মানে এই 39 না হয়ে যদি এখানে আরেকটা 420 হইতো তাহলে পুরোপুরি কাটা যেত আরেকবার। এই যে 420 তে প্রত্যেকবার কাটতেছি। ঠিক আছে, তার মানে 39 না থেকে 39-এর সাথে আর কত থাকলে আরেকবার কাটা যেত, এখান থেকে বের করো, 381। তার মানে যে 39-এর সাথে যদি আমি আরো 381 যোগ করতে পারতাম, আরেকটা 420 বের হইতো, তখন কাটা যেত আরেকবার। এটা জিজ্ঞেস করবে যদি যোগ করতে বলে। হ্যাঁ, এটা ঠিক আছে, ভালো জিনিস। হ্যাঁ। আরেকবার বলবো সেটা বলতেছো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথমটা তো বুঝছো না, যদি বলতো কত বিয়োগ করলে, তো আমার এটা বাড়তি, এটা বিয়োগ করে দিলে হয়ে যেত। আমার যদি বলে যোগ করতে হয় কত, মানে কত যোগ করলে এটার সাথে আমার পুরোপুরি ডিভিজিবল হতো, ঠিক আছে, ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে, আমি যদি ডিরেক্ট এখান থেকে আসি, মানে এটা না বুঝায় যদি আগের থেকে দেখাই দেই যে আসলে কি করলে মিলতো। তোমার এখানে যদি এক্সট্রা আরেকটা 381 থাকতো তাহলে কত হইতো, 420 হইতো। ঠিক আছে, এই যে 420 হইতো, 420 থাকলে কি হইতো, আরেকবার কাটা যেত না, কাটা যায় কি শেষে শূন্য থাকতো, টার্গেট তো ওইটাই, যোগ করার টার্গেট তো ওইটাই না, ভাগ তো এভাবে কাটতেছি। তো এটা কিভাবে চিন্তা করে রাখতে পারো আগের থেকে, যে যদি বলে বিয়োগ করতে তাহলে তো অ্যান্সার এখান থেকে ভাগশেষ যা থাকে তাই, যদি বলে যোগ করতে তাহলে এই ভাগশেষটা এই ভাজক থেকে কাটবা, এটা দেখবে কত আসে, 341। তার মানে এক্সট্রা আরো 341 থাকলেই হইতো, তাহলে একবার কাটা যেত। ঠিক আছে, তো যদি বলে কত যোগ করতে হবে তাহলে 341 যোগ করলে পুরোপুরি কাটা যেত। বুঝা গেছে তাসিন? জি ভাইয়া। যদিও এটা এফবিএস এ দেখা যায় নাই, আইবিএস এ দেখা যায় না, এটা আসলে জাহাঙ্গীরনগরের একটা ম্যাথ, বুঝছো, জাহাঙ্গীরনগরের ম্যাথটা আসছে তাও বাংলাতে, তো ইংলিশে শিফট করেছি, মানে কারণ এই ম্যাথটা আমার মনে আছে যে বিউনিটের তুলনায় এটা কঠিনই ম্যাথটা, তো এফবিএস এ আসতেও পারে, একটু লেন্দি ম্যাথ যেহেতু এই জন্য দেখাই দিলাম। 7 নম্বর ম্যাথ, the sum of the first 100 numbers at 1 to 100 is divisible by। আচ্ছা, প্রথম 100টা সংখ্যার যোগফল কি দিয়ে বিভাজ্য, ডিভিজিবল। 1 to 100 কমা কমা দিয়ে লেখছে, মানে কি প্রথম 100টা সংখ্যা হচ্ছে 1 থেকে 100 আর কি, তো ওরা কি দিয়ে অবশ্যই কি ডিভিজিবল হবে। এখন 1 থেকে 100 সাম বলছে, এখন 1 থেকে 100 সাম কিভাবে করবা, অবশ্যই 1 2 3 4 এইটা করার টাইম নাই 100 পর্যন্ত, এটার শর্টকাট অবশ্যই আছে, তো শর্টকাটটা লেখো। শর্টকাট ফর্মুলা হচ্ছে সাম অফ
কনজিকিউটিভ মানে হচ্ছে ক্রমিক, মানে পরপর যে সংখ্যাগুলো আসে। সাম অফ কনজিকিউটিভ নাম্বারস ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে সূত্র। এখানে n এর ভ্যালু কত, এখানে n আসলে কি, n আসলে এখানে ওরা কয়জন, ঠিক আছে, নাম্বার অফ মেম্বার্স, ওরা কয়জন ওটা। কনজিকিউটিভ নাম্বারের সাম ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। n হচ্ছে ওরা কয়জন আছে সেটা। তাহলে এই ম্যাথে সাম কনজিকিউটিভ বলছে না, প্রথম 10টা মানে কি পরপর, ওদের সাম কত হবে, ওরা কয়জন, 10 জন। তাহলে n এর ভ্যালু n এর সরি 100 জন, n এর ভ্যালু 100, আবার 100 প্লাস 1/2 সূত্রে n এর ভ্যালু বসাইলাম আর কি। এখান থেকে আসবে হচ্ছে 5050, এটা আসবে ওদের সাম। এখন এই সামটা কোন অপশন গুলো দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে এটা কোশ্চেন করছে। ওকে, তার মানে সাম বের করাটা আসলে মেন ছিল না এখানে। এখন 5050 কত দিয়ে ডিভিজিবল সেটা আমাদের জানতে হবে। এখন যে কোনো একটা সংখ্যা 2 দিয়ে ডিভিজিবল কিনা এটা কিভাবে জানবো, বলতে পারবা? একটা সংখ্যা 2 দিয়ে যে যাবে কিভাবে বোঝা যায়? অপশনে তো যেহেতু 2 আছে, 2 দিয়ে যে ভাগ যায় এটা সূত্র আছে জানো? লাস্টের ডিজিটটা যদি 2 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে সেটা 2 দিয়ে যাবে। সিম্পলি 2 দিয়ে বিভাজ্য যাবে যদি ইভেন হয়, জোড় সংখ্যা হলেই চলে, ঠিক আছে। লাস্ট ডিজিট দেখা লাগবে না, সংখ্যাটা জোড় সংখ্যা হলেই 2 দিয়ে কাটা যাবে। তারপরে 4-এর কথা বলছে, 4 দিয়ে কাটা যাবে কিনা সেটা কিভাবে বুঝবো? কেউ আগে থেকে জানো? আমি বলে দিব, তাও দেখো আগে থেকে জানো কিনা। 4-এরটা এটা মুছে দিলাম। আচ্ছা, না জানলে আমি বলে দিই, আগে 3-এরটা বলে দিই, হ্যাঁ সিরিয়ালি যাই। 2-এরটা হচ্ছে ইভেন হলেই, 3-এরটা হচ্ছে সাম অফ ডিজিটস ডিভিজিবল বাই 3। কি বুঝাইলাম? ধরে নাও একটা সংখ্যা আমি বললাম 99, এটা 3 দিয়ে বিভাজ্য কিনা তুমি জানো না, তুমি কি করবা, ডিজিট গুলাকে যোগ করে দিবা, যোগ করলে আসে কত, 18। 18 কি 3 দেয়া যায়? যায়, তার মানে 99 3 দিয়ে যাবে। এইভাবে যদি বলি 100, 100 সবগুলো সংখ্যাকে যোগ করলে হয় 1, 1 কি 3 দিয়ে যাবে? যাবে না, তার মানে 100 যাবে না। এভাবে 3-এরটা বের করা যায়। 6-এরটা কিভাবে বের করে? 6-এরটা হচ্ছে কম্বিনেশন অফ 2 and 6 এর রুল। 6 দিয়ে কাটা যাওয়ার জন্য তার মানে কি অবশ্যই আগে ইভেন হতে হবে, ঠিক আছে। তারপরে তোমার 3 দিয়ে কাটার যে রুলটা সেটা দেখতে হবে, এরপরে 3's রুল, তারপরে 6 দিয়ে কাটা যাবে। 5-এরটা কি? 5-এরটা হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে হচ্ছে লাস্ট যে একক স্থানীয় সংখ্যাটা। ইউনিট ডিজিট কি কি থাকতে হবে? ইউনিট ডিজিট অবশ্যই 0 অথবা 5 থাকতে হবে, তাইলে 5 দিয়ে কাটা যাবে, ঠিক আছে। যেমন 100 5 দিয়ে কাটা যায়, তারপরে 25 5 দিয়ে কাটা যায়, এরকম লাস্টে 5 অথবা 0 থাকলে। এটা একটা বিষয়। তাহলে আমি 5 6 সব বলছি, 4 বলি নাই। ওকে, 4 বলি নাই, 8 বলি নাই, এবার ওগুলাই আসি। ফার্স্ট টাইম জানি কে আইবি এর জন্য প্রিপারেশন নিছিল জানি তানবীর। তানবীর এইগুলা দেখছিলা ফার্স্ট টাইমে ডিভিজিবল এর রুল গুলা? জি ফার্স্ট টাইমে ছিল এগুলো, ভুলে গেছো? একটু আচ্ছা, এটা দেখাই দেয় 4 এবং 8 এটা একসাথে দেখাই দেই। আমাদের যেটা 4 দিয়ে কাটা যায় সেটা এমন একটা দিয়ে দেখি। আচ্ছা, 144। তো এই সংখ্যাটা 4 দিয়ে কাটা যাবে কিনা এটা জানার জন্য সিম্পলি লাস্টের 2টা ডিজিটকে আমরা একটা সংখ্যা চিন্তা করব। মানে এটাকে 140 না দেখে আমরা জাস্ট 44 দেখব। জাস্ট 44 কি 4 দ্বারা কাটা যায়? যায় তো না, 11 দিয়ে কাটা যায়, মানে 11 হয়। তার মানে 144 তাহলে 4 দিয়ে কাটা যাওয়ার কথা নাকি? আসলে কি যাবে 144 4 দিয়ে? দেখো তো, যাওয়ার তো কথা। ওকে, যাবে। তো আরেকটু বড় সংখ্যা হলো, তাও সেম, মনে করো এটা 1048। তাও কি করব, আমরা লাস্ট 2টা ডিজিটকে একটা সংখ্যা চিন্তা করব, 48 চিন্তা করবো। 48 কি 4 দিয়ে কাটা যায়?
যায়, তার মানে এই পুরো সংখ্যা 4 দিয়ে কাটা যাবে এইভাবে। তাহলে আমাদের সংখ্যা কি ছিল? 5050। এটা লাস্টের দুটো সংখ্যাকে একটা অঙ্ককে একটা সংখ্যা চিন্তা করো। 50 কি 4 দিয়ে কাটা যায়? 50 যায় না, 2 থেকে যায়। তার মানে যায় না। আমার এই যে হ্যাঁ এই সংখ্যাটা 4 দিয়ে কাটা যাবে না। তার মানে অপশনে আগেই বাদ। 8এরটা চেক না করলেও চলে, তো আমরা দেখবো পরে। তো অপশন এ বাদ মানে অপশন বি ও বাদ। 8এরটা চেক করা লাগে না, কারণ কি 4 দিয়ে মিলে 8 মিলে আর কি করব, লাগে নাই। জি ওকে, ভাই। তার মানে অ্যান্সার অপশন সি হওয়ার কথা। 2 দিয়ে তো অবশ্যই কাটা যাবে, কারণ জোড় সংখ্যা। তার মানে অনলি হুম। 2 দিয়ে কাটা যায়। অপশন সি অ্যান্সার। এটা আমরা বুঝে গেছি যে অ্যান্সার অপশন সি। এটা নিয়ে কনফিউশন আছে কিনা দেখো। ম্যাথ ছোট, আমরা মানে বেসিক দেখানোর কারণে আর কি টাইম লাগতেছে। এখন আসি 8এরটা কি? 8এরটা হচ্ছে 4-এর কাছাকাছি। ঠিক আছে, 4-এর যে রুলটা ছিল ওইটাই। জাস্ট 4-এর ক্ষেত্রে কি লাস্টের 2টা ডিজিট নিচ্ছি, এখানে 3টা ডিজিট নিব। 3টা ডিজিটকে একটা সংখ্যা চিন্তা করব। তো 0-র ভ্যালু তো নাই, তার মানে 48ই দেখতেছি। 48কে 8 দিয়ে কাটা যায় দেখো তো। 6টা 48, 6 দিয়ে কাটা যায়, 6 বার যায়, কাটা গেছে। তার মানে পুরো সংখ্যাটাও 8 দিয়ে যাবে এভাবে। ঠিক আছে, একইভাবে আমাদের যে সংখ্যাটা ছিল লাস্টের 3টাকে একটা সংখ্যা চিন্তা করো, মানে 050, মানে 50 তো 8 দিয়ে পুরোপুরি কাটা যায় না, তার পুরো সংখ্যাটাও 8 দিয়ে যাবে না, মানে 4 দিয়েও জানে 8 দিয়েও জানে। তাসিন মাইক অফ রাখতে হবে তোমার কথা শেষ হলে, নাহলে ইকো হবে। ওকে, এখানে কারণ কনভেনশন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর আমরা এখানে 8 পর্যন্ত দেখাইছি। 9-এরও রুল আছে, 10-এরও আছে, 11-এরও আছে, 7-এরও আছে, সবগুলাই জেনে রাখবা। ঠিক আছে, তবে যেগুলো আছে আমি ওগুলাই দেখাই দিলাম। এর বাইরে 7 বললাম, 11 বললাম, ওগুলো তেমন একটা আসে না। তোমার যদি জানার ইচ্ছা হয় তুমি বই দেখতে পারো, বই পেয়ে যাবা। ওকে, আমরা পরেরটাই যাই। 8, if a number is divisible by 115 then it is also divisible by। একটা সংখ্যা 115 দিয়ে কাটা যায়, পুরোপুরি কাটা যায়, তাহলে ওই সংখ্যাটা অবশ্যই কোনটা দিয়ে কাটা যাবে। ওকে, এটা বোঝার জন্য আমরা একটা মানে শর্টকাট আগে লিখি, এরপর ওটা বুঝিয়ে দিব, তারপরে এখানে আসবো। ওকে, শর্টকাট একটা জিনিস লিখি। সেটা 3টে সংখ্যা মনে করো, একটা হচ্ছে লার্জেস্ট, ওকে, একটা হচ্ছে মিডিয়াম মাঝেরটা, আর শেষেরটা হচ্ছে স্মলেস্ট। 3টা। ওকে, তো ব্যাপারটা যদি এমন হয় যে লার্জেস্টটা মিডিয়াম দিয়ে কাটা যায়, এবং এমন যদি বলে দেয় যে তোমার মিডিয়ামটা স্মলেস্ট দিয়ে কাটা যায়, তাহলে অবশ্যই লার্জেস্টটা স্মলেস্ট দিয়েও কাটা যাবে। কি লিখলাম দেখো, 3টা সংখ্যা বললাম। লার্জেস্টটা কি? সবচেয়ে বড়টা মিডিয়াম দিয়ে কাটা যায়, আবার মিডিয়ামটা সবচেয়ে ছোট দিয়েও কাটা যায়। যদি এমন হয় তাহলে সবচেয়ে বড়টাও ছোটটা দিয়ে কাটা যাবে, যে এটাও হবে। ঠিক আছে, এটাও সম্ভব। ম্যাথমেটিক্যালি দেখাই দিই। ধরে নাও আমি বললাম যে 100, এই যে সবচেয়ে বড় সংখ্যাটা 100 তোমার 10 দিয়ে কাটা যায়, এটা বললাম। ঠিক আছে, আবার 10 হচ্ছে 2 দিয়ে কাটা যায়, স্মলেস্টটা। ঠিক আছে, তো এই থিওরি অনুযায়ী তাহলে কি 102 দিয়ে কাটা যাওয়ার কথা, তাই তো যায় না? এই দেখো, সবচেয়ে বড়টা স্মলেস্ট দিয়েও কাটা যায়, তার মানে 102 দিয়েও কাটা যাবে। এটা কি বোঝা যায় আমি যা লিখছি এত কিছু কিভাবে জিনিসগুলো বের হইলো? যদি 3টা সংখ্যা থাকে, সবচেয়ে বড়টা যদি মিডিয়ামটা কাটা যায় এবং মিডিয়ামটা যদি সবচেয়ে ছোট দিয়ে কাটা যায়, তাহলে সবচেয়ে বড়টা সবচেয়ে ছোট দিয়েও কাটা যাবে, মানে এই থিওরিটা আসা যায়। হুমায়রা বুঝছো এটা কি দেখাইলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন এত কথা কেন? এত কথা এই জন্যই যে এখন এখানে কি বলছে দেখো, এখানে আমার একটা কথা বলছে, একটা সংখ্যা যেটা 115 দিয়ে কাটা যায়, তার মানে কি এটা অবশ্যই সবচেয়ে বড়টা, তারপরে এটা কি মিডিয়ামটা হবে, এবং বলছে ইট ইজ অলসো ডিভিজিবল বাই।
ইট ইজ মানে ওই সংখ্যাটা অবশ্যই কোনটা দিয়ে কাটা যাবে। এটাকে মিডিয়াম কিভাবে আমরা ধরে নিলাম, কারণ অপশনের বাকি চারটা তো এর থেকে ছোট, 115 থেকে ছোট, ঠিক আছে। তো দেখছি যে সবাই দিয়ে কাটা যায় এমন একটা সিনারি, তার মানে আমাদের এটার মতো শর্টকাটের মতো হয়ে যাচ্ছে। তার মানে এই যে আমাদের যে অ্যান্সারটা ওটাকে যদি লার্জেস্ট ধরি এবং এটাকে যদি মিডিয়াম ধরি, ঠিক আছে, তাহলে এই মিডিয়ামটাও তো অপশনে যে কোনো একটা দিয়ে কাটা যাওয়ার কথা আমাদের থিওরি অনুযায়ী, এই যে সেকেন্ড লাইন যা লিখছিলাম। আর এটা তো বলেই দিছে যে এই যে লার্জেস্ট বাই স্মলেস্ট কাটা বলছে, ইট ইজ অলসো ডিভিজিবল বাই স্মলেস্ট সংখ্যাটা দিয়ে কাটা যায় বলছে। তার মানে আমাদের এটা চেক করলেই চলে, মিডিয়াম বাই স্মলেস্ট। ঠিক আছে, তো আমাদের মিডিয়াম সংখ্যাটা হচ্ছে 115, স্মলেস্ট সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে। এখন দেখো যে কোন অপশনটা দিয়ে 115 কাটাকাটি যায়। 23 দিয়ে 115 কাটা যাবে, ঠিক আছে। 23 দিয়ে 115 কে কাটো, দেখো কয়বার হয়, ডিরেক্ট অ্যান্সার দেয় কিনা। পাঁচবার হয় কিনা দেখো তো। পাঁচ হয়। হ্যাঁ ভাই, ডিরেক্ট মিলে যায়। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার হচ্ছে 23-এর 5 গুণ যে 115, এটা হিসাব করা লাগতো না যদি আগের ম্যাথটা আমি দেখাইছি ওটা মনে রাখতে পারো। আমি বলছিলাম যে কোনো কিছু 10 গুণ হচ্ছে ওটার সাথে একটা শূন্য যোগ করা, এই কালার দেখা যায় না। যে কোনো কিছু 10 গুণ হচ্ছে ওটার সাথে একটা শূন্য অ্যাড করা, মানে 23-এর 10 গুণ হচ্ছে 230, আর এটার অর্ধেক মানে 5 গুণ, অর্ধেক কত, 115, তাহলে এই যে 5 গুণ 115। ওকে, এভাবে বের আরেকবার করে বলতে। মানে এই যে 23-এ 10 গুণ কত হয়, 230 না, একটা শূন্য অ্যাড হয়। 230, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটার অর্ধেক কত, অর্ধেক মানে তো 5 গুণ, অর্ধেক কত, 115, তার মানে 5 গুণ হচ্ছে আসলে 115। তাহলে 23-এর 5 গুণ 115, এটা এমনি বলা যেত এভাবে। আর করতে করতে আরো মাথায় আসবে, ঠিক আছে, এখনই এটা মাথায় আনার দরকার নেই, এটা আমি করতে করতে বুঝছি। তো তুমি নর্মালি করো, পরে আস্তে আস্তে জিনিসগুলো মাথা খুলবে। আপাতত হচ্ছে আমাদের এখানে বেসিকটা ভালো করে বুঝতে হবে যে এটা কেন এভাবে করলে মিলে গেল। কে বুঝো নাই বললো, আমি দরকার হলে আবার বলবো। হ্যাঁ, তাহলে অ্যান্সার তো মানে আমরা যেটা বের করার ট্রাই করলাম এটা তো ভাইয়া স্মল নাম্বারটা ছিল, তাই না? আমরা যেটা বের করলাম, হ্যাঁ সেটা স্মলেস্টটা ছিল, ডিভিজিবল আসলে কোনটা দিয়ে, 23 দিয়ে ভাগ যায়। মানে আমাদের কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেন আমার লার্জেস্ট সংখ্যাটা এ নাম্বার, তারপরে মিডিয়াম সংখ্যাটা 115 বলে দিচ্ছে, আবার ইট ইজ অলসো মানে কি বড় সংখ্যাটা ডিভিজিবল বাই অপশনগুলোর ভিতরে কোনটা, মানে ছোট সংখ্যাগুলো তো আমার অপশনে আছে, যেটা আমরা এখানে লিখছি। এই যে লার্জেস্ট, ইট ইজ মানে কি লার্জেস্টটা ছোট একটা দিয়ে ভাগ যায়। তো এটা আর এটা পাইছি, তার মানে এটাও আমরা পেয়ে যাব মিডিয়াম বাই স্মলেস্ট। তো মিডিয়ামটা তো আমাদের 115, স্মলেস্টটা তো আমরা খুঁজে বের করবো কোনটা দিয়ে কাটা যায়, তো আমরা বের করছি 23। ঠিক আছে, পরেরটাই গেলাম। 9 নাম্বারটার বেসিক ক্লাস 1 থেকেই আসতেছে, দেখি 9, if y/3, y/4 and y/7 represent integers, then y can be। ইন্টিজার কি তাসিন বলো। স্যার বলতে পারছি না। কে বলবা বলো, ইন্টিজার কি। পূর্ণ সংখ্যা। এক্সাম্পল বলো পূর্ণ সংখ্যা। এক্সাম্পল কি হতে পারে ইন্টিজারের, -1, 0, +1, এরকমই তো না, প্লাসের দিকে নেগেটিভের দিকে শূন্য, সবগুলাই ইন্টিজার, কিন্তু অবশ্যই কোনো ফ্র্যাকশন না, অবশ্যই কোনো ডেসিমাল না, এই। ওকে, এখন ইন্টিজারের নাম থেকে বুঝতেছি পূর্ণ সংখ্যা, তবে তিনটা অপশন দিল আমার হাতে, তিনটাই দেখতেছি
ফ্র্যাকশন, তো ওদের কিভাবে ইন্টিজার বলতেছে তাহলে? কোশ্চেন আসার কথা মাথায়। তো y/3, y/4, y/7 ফ্র্যাকশন দেখার পরেও বলতেছে ইন্টিজার, তার মানে কি y এর মান কিছু একটা হবে যার কারণে কি 3 দিয়ে এটা কাটা পড়ে যাবে, মানে y এর মান 6 হতে পারে, যার ফলে এটা আসলে ফ্র্যাকশন আলটিমেটলি না, এটা আসলে একটা ইন্টিজার। y এর মান অবশ্যই এই যে 4 এর ক্ষেত্রে এমন কিছু হতে পারে যেখানে কাটা পড়ে কি থাকে, একটা ইন্টিজার থাকে, এরকমই তো কিছু। কোশ্চেনটা কি বুঝতে পারো? দেখো তো। মানে ইন্টিজার এবং ফ্র্যাকশনের ডিফারেন্সটা দেখো এখানে। ভাইয়া কোয়েশ্চেনটা যদি আবার একটু বুঝাইতেন, আমার একটু ইন্টারনেট ইস্যু দিতেছিল। আচ্ছা, কোয়েশ্চেন বলছে y/3, y/4, y/7 ইন্টিজার রিপ্রেজেন্ট করে। তবে ইন্টিজার মানে হচ্ছে আসলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? +1 হতে পারে, +2 হতে পারে, +3 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, 0 হতে পারে। তবে অবশ্যই কোনো ফ্র্যাকশন না, কোনো ডেসিমাল না, ভগ্নাংশ না, দশমিকও না। এইটা ঠিক আছে, ইন্টিজার মানে হচ্ছে এরা। তবে আমার কোয়েশ্চেনে যাদের দেখাইতেছে এরা তো দেখে বুঝতেছি এরা তিনোটা কি ফ্র্যাকশন। এই যে y/3 ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ, তাহলে কিভাবে এদেরকে আবার ইন্টিজার বলতেছে? তো এইভাবে ফ্র্যাকশন দেখার পরেও ইন্টিজার বলা মানে হচ্ছে y এর ভ্যালু এমন কিছু হবে যার কারণে আসলে কাটাকাটি পরে ওরা ইন্টিজারের মতো দেখা যাবে। মানে y এর ভ্যালু y/3 এর ক্ষেত্রে এমন কিছু হতে পারে যে 6/3, y ভ্যালু অর্থ 6 হতে পারে, যার কারণে আসলে এটা ফ্র্যাকশন, এটা আসলে ইন্টিজার, এরকম হয়ে যাবে আলটিমেটলি, এমন কিছু। ঠিক আছে, তো যদি একটা অপশন থাকে তাহলে আমি বলতাম অপশনগুলোর ভিতরে ইজিলি বলতে পারতাম যে তাহলে y এর ভ্যালু 6 হয় বা 12 হয় কিছু একটা। তবে আমার অপশন কয়টা? 3টা। একটা নিচে 3, একটা নিচে 4, একটা নিচে 7, তাহলে সবগুলা দিয়ে কাটা যাইতে হবে y। ঠিক আছে, তাহলে y কে 3 দিয়েও কাটা যেতে হবে, 4 দিয়ে কাটা যেতে হবে, 7 দিয়েও কাটা যেতে হবে। একটা সংখ্যা যেটা 3 দিয়েও কাটা যায়, 4 দিয়েও কাটা যায়, 7 দিয়েও কাটা যায়, ওইসব ক্ষেত্রে আমাদের এতক্ষণ ধরে এলসিএম করা লাগছিল। সিঙ্গেল একটা সংখ্যা যেটা সবার দিয়ে কাটা যায় ওটা আসলে এলসিএম দিয়ে বের করা যায়। তার মানে এই ম্যাথের অ্যান্সার y বের করার জন্য আমাদেরকে 3, 4 এবং 7 এর এলসিএম করতে হবে। এলসিএম করলে যা পাবো ওটাই আসলে y এর ভ্যালু। 3, 4 এবং 7 এর এলসিএম কত হয় দেখো। কিন্তু ভাই এটা তো না করলেও চলে না, 84। ডিরেক্ট যদি আমার 42 তো বোঝা যাচ্ছে ভাই, তাই না? না, 42 যে অ্যান্সার না। সবগুলা না, 42 অ্যান্সার না। 4 দিয়ে 42 কেমনে কাটা যায়? যায় না তো। 84 ও অ্যান্সার। হ্যাঁ, এরা খেলতে নেই। হুম, 84 অ্যান্সার। 84 দেখো এখন সবার জন্য ঠিক আছে। 3 দিয়েও কাটা যাবে, 4 দিয়েও কাটা যাবে, 7 দিয়েও কাটা যাবে। তার মানে এখানে y এর ভ্যালু 84। ওকে, এইভাবে তাসনির অ্যাপ্রোচ ঠিক আছে, কিন্তু এটা মিস করে গেছো। তাসনিন যেটা চেক করছে ওটাও মিলাতে পারবে অপশন টেস্ট। তবে ওই যে অপশন টেস্ট সব সময় সুবিধাজনক না, এখানে আবার প্রসেসটাকে আবার লেন্দি করে দিতেছে। ঠিক আছে। জি ভাই, হ্যাঁ, সমস্যা না। তো এই এই জন্য তো ম্যাথ গুলো প্র্যাকটিস করা, যে আসলে বুঝতে পারা যে কোন কোন জায়গায় আমি অপশন টেস্ট করব, কোন কোন জায়গায় আমরা ডিরেক্টলি করব, ওটা বোঝার জন্য তো প্র্যাকটিস। তো সমস্যা নাই, এখন তুমি বুঝলা যে এই ম্যাথটা ডিরেক্ট এলসিএম করলেই চলে। ঠিক আছে, তো এই গেল ম্যাথ 9। ম্যাথ 10। 6 bells commence tolling together and toll at intervals of 2, 4, 6, 8, 10, 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? 6টা বেল একসাথেই বেজে শুরু করছে। কমেন্স মানে আরম্ভ করা, টোল মানে বাজা। ঠিক আছে, তাহলে 6টা বেল একসাথে বেজে শুরু হয়েছিল এবং এরপরে কি কি ইন্টারভাল, কি কি বিরতিতে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড পর পর বাজে। এখন কয় সেকেন্ড পর পর বাজে সেটা দেওয়া আছে, তবে তোমাকে কোশ্চেন করছে 30 মিনিটে ওরা কয়বার একসাথে বাজবে। 30 মিনিটে কয়বার একসাথে বাজবে। আমি ওই একটা লিস্ট লেখাইছিলাম না ম্যাথের টাইপ যেগুলো এলসিএম করতে হয়, ওর ভিতরে কি বেলের কোনো কিছু বলছিলাম? বেলের ম্যাথ এলসিএম করা লাগবে বলছি না?
বেল কখন একসাথে বাজবে বলছি কিন্তু। তার মানে এখানেও আমার এলসিএম করতে হবে। তাই কাদের এলসিএম করবো? এই যে সংখ্যাগুলো এলসিএম করবা, এলসিএম করে ফেলো। এগুলো সবগুলো এলসিএম করে বলো এলসিএম কত। কত হয় এলসিএম? 360। হ্যাঁ, আর একটু কমাও, বেশি বেশি হয়ে গেছে। না, আমারও তো 360 আছে। 360 আসে? 2 4 6 8 10 12, দেখি আমি করি। 2 4 6 8 10 12, আসলে কত আসে দেখি। একশো 20 হবে। হুম, দুজনের সেম বল কিভাবে হয়? সবাই ওরা কি একসাথে বসে কপি করতেছে নাকি? এবার দেখো কত হয়। 120 হয় কিনা দেখো। 3 5 15 15 গুণা 30 30 গুণা 60 60 গুণা 120। 120 কি এটা আসছে, পরে মিনিট না সেকেন্ড? ভাগ করা হয়নি, 2 পর্যন্তই পড়েছি। দুইটা পর্যন্ত কাটা গেলে এগুলো কাটতে হবে। ঠিক আছে, যে দুইটাও যদি কাটা যায় তাও কাটতে হবে। আচ্ছা, 120 কি সেকেন্ড না মিনিট বেরিয়েছে? সেকেন্ড ভাই। হ্যাঁ সেকেন্ড ছিল। হ্যাঁ সেকেন্ড বেরিয়েছে। তবে আমাকে বলতে হবে মিনিটের হিসাব। তার মানে এটাকে তো মিনিটে নেওয়া যাবে। 120 সেকেন্ড মানে 2 মিনিট। তার মানে আমি বুঝতেছি যে ওরা 2 মিনিট পর পর একসাথে বাজে। ঠিক আছে, এলসিএম এটার মানে হচ্ছে ওরা 2 মিনিট পর পর একসাথে বাজবে। তো 2 মিনিট পর পর একসাথে বাজে। হ্যাঁ, 2 মিনিট পর পর একসাথে বাজে 1 টোল। তাহলে 1 মিনিটে কতবার বাজে? 1/2। তাহলে 30 মিনিটে কতবার বাজে? 30/2, 15। তার মানে ওরা 30 মিনিটে 15 বার একসাথে বাজে। তার মানে অ্যান্সার অপশন সি হওয়ার কথা। তবে অপশন সি না, অপশন ডি 16 হবে। এর কারণ দেখো, কে একজন বলতে পারো কিনা পুরোটা পড়ে। এক্সট্রা 1 হবে, কেন হবে? 2 মিনিটে ছিল কারণ ভাই। already একবার বাসছি এই জন্য। শুরুতে একবার বাজছিল। শুরুতে কই একবার। লেখা? কই লেখা এটা? ঠিক আছে, কিন্তু লেখাটা কই একবার দিয়ে বাজছে? ওই এই যে যে ভাই, ফার্স্ট 6 bells moments হ্যাঁ, rolling together. এই যে কমেন্টস ট্রোলিং টুগেদার, এই কমেন্টস ট্রোলিং টুগেদার অর্থ বুঝি না দেখে আমরা অনেক সময় 15 অ্যান্সার করে দিই। কমেন্টস মানে আরম্ভ হওয়া, ট্রোলিং মানে বাজা। ঠিক আছে, তো জাস্ট এই কথাটার কারণে আমাদের 15 না 16 হবে। এটা কথাটা যদি না থাকতো তাহলে 15ই হতো। ওকে, তো এই ম্যাথের মাধ্যমে আসলে আমরা কিন্তু 3টা ম্যাথ শিখছি। কি কি? তোমার ম্যাথটা জাস্ট এটাই জিজ্ঞেস করতে পারতো এতটুকুতেই, যে কখন ওরা একসাথে বেজে ওঠে, কখন, when they will told together again। ঠিক আছে, ওই ক্ষেত্রে তোমার অ্যান্সার এই 2 মিনিটে থেমে যেত। কিন্তু তোমার কোয়েশ্চেন করছে কি 30 মিনিটে কতবার একসাথে বাজবে, তখন তুমি এত দূর আসছো। আবার এক্সট্রা একটা লাইন ছিল যে প্রথমে একবার বাজছে, এই কারণে আবার এক্সট্রা এক অ্যাড করা লাগে, এটা আমরা বুঝে ফেললাম। তারপর এক ম্যাথে আমরা 3টা জিনিস দেখে ফেললাম। তো ডেসিমাল এবং ফ্র্যাকশন ম্যাথ শুরুর আগে আমরা একটু হালকা পাতলা বেসিক শিখিয়ে দেই। সেটা হচ্ছে ডেসিমাল টু ফ্র্যাকশনে কিভাবে যায়, বা ফ্র্যাকশন থেকে ডেসিমালে কিভাবে আসে। একটা ভগ্নাংশ দেওয়া থাকতে পারে, এটাকে বলে ফ্র্যাকশন, আর এটা হচ্ছে কি ডেসিমাল। তো আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের এই জিনিসটা লাগবে যে একটা ডেসিমাল দেওয়া আছে, এটা কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করব। এটা কেন লাগতেছে? কারণ আমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে পারবো না, তাহলে তো আমাদের অবশ্যই এটা জানতে হবে যে কিভাবে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। ঠিক আছে, কারণ এটা থেকে ফ্র্যাকশনের হিসাব করা ইজি। তো ধরে নাও 0.5 একটা ডেসিমাল দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক দেওয়া আছে।
কি করব, আমরা এটাকে একটা পূর্ণ সংখ্যার মতো লিখবো, লিখে একটা দাগ দিব নিচে। এখন দেখো দশমিকের পরে কয় ঘর ছিল, এক ঘর ছিল না, একটা শূন্য নিব আর এর সামনে একটা এক লিখে দিব, কারণ শূন্য তো কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তাহলে এটা এখন কাটাকাটি করলে 1/2 হবে। আর একটু বড় ম্যাথ নেই, আমি যদি এরকম নেই 0.25 নেই, তাহলে কি করব, একটা পূর্ণ সংখ্যার মতো ওকে লিখবো, নিচে একটা দাগ দিব, দশমিকের পরে ডান দিকে কয় ঘর, 2 ঘর, তাহলে দুইটা শূন্য নিব, শূন্যর কোনো ভ্যালু নাই, এই জন্য সাথে একটা এক দিব। এটাও কাটাকাটি করা যাবে, এটা 5/4 হবে। ওকে, এখন মনে করো এরকম না, এরকম আছে 1/1.25 আছে, তাহলে কি করব, সিম্পলি আবারও পূর্ণ সংখ্যা লিখবো, তবে ও যেহেতু অলরেডি নিচেই আছে, ওর উপরের পাঠে আমরা একের সাথে এখন 100 লিখবো, তার মানে এটা এখন হবে হচ্ছে 4/5। এইভাবে কনভার্ট করা যায়। তো এইটা এন্ড এইটা আরেকবার দেখো, দেখার পরে বলো কে বুঝো নাই। সবাই বুঝে গেছে? ওকে, এখন আমরা মেইন ম্যাথে যাই। আচ্ছা, ম্যাথ 11, a cake is divided into 3 pieces so that the first piece is 4 times as big as the second, and the second piece is 3 times as big as the third. What fraction of the entire cake is the smallest? আচ্ছা, পরে অনেক গোজামিল মনে হতে পারে, আমি আস্তে আস্তে বলি। একটা কেককে 3টা ভাগ করা হয়েছে, হ্যাঁ, এবং এমন ভাবে ভাগ করা হয়েছে, প্রথম পিসটা কি, for the first piece is 4 times big as the second, মানে প্রথম পিসটা সেকেন্ড পিসের থেকে 4 গুণ বড়, 4 times মানে 4 গুণ, ওকে, as big as the second. First piece is 4 times as big as the second, এটার মানে আসলে কি দাঁড়ায়, প্রথমটা দ্বিতীয়টা 4 গুণ নাকি দ্বিতীয়টা প্রথমটা 4 গুণ, বলতে পারবা কেউ? হ্যাঁ, প্রথমটা দ্বিতীয়টা থেকে 4 গুণ। হ্যাঁ, প্রথমটা দ্বিতীয়টা থেকে 4 গুণ। এখন এইটা পরেও কষ্ট হতে পারে, তো তাদের জন্য বলি, দেখো 4 টাইমস, তারপরে as big as, তো as সামথিং, as এর পরে কার কথা বলছে, সেকেন্ডের কথা, তার মানে ওকেই গুণ করা লাগবে। ঠিক আছে, as এর পরে কার নাম আসছে, সেকেন্ড টাইমস, অথবা 4 টাইমস এর পরে কার নাম বলা হয়েছে, সেকেন্ডের, তার মানে সেকেন্ডটাকে তুমি x ধরবা, তাহলে ফার্স্টটা 4x হবে, এভাবে চিন্তা করবো। আর যারা পরে বুঝতে তাদের তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, দুইভাবেই চিন্তা করতে পারবা। তারপরে কি বলছে, যে সেকেন্ড পিস হচ্ছে 3 টাইমস as big as the third, তাহলে সেকেন্ড পিসটা আসলে কি, থার্ডটার আবার 3 গুণ, এরকম কিছু একটা বলছে। এখন তোমাদের কাজ হচ্ছে এখান থেকে বলা, আসলে এই যে দুইটা সম্পর্ক বললো, এই দুইটা সম্পর্কের ভিতরে বুঝে বলো যে আসলে সবচেয়ে ছোট পিস কোনটা এখানে। ফার্স্ট পিসটা হচ্ছে সেকেন্ড পিসের 4 গুণ, সেকেন্ড পিসটা হচ্ছে থার্ড পিসের 3 গুণ, আলটিমেটলি সবচেয়ে ছোট কে? 3 নাম্বার পিসটাই, এই তো 3 তিন নাম্বার নাম্বার? পিসটাই সবথেকে, মানে 3 নাম্বার পিসটা যেটা। তানবীর বলো তো আসলে সবচেয়ে ছোট কোনটা? তানবীর না পারলে হুমায়রা বলো, দেখো তো সবচেয়ে ছোট কোনটা হয়, না পারলে তো আমি বলে দিব। ভাই আমি বুঝি নাই কোশ্চেনটা। আচ্ছা, বুঝাই দিতেছি। বলছে পিস হবে না ভাইয়া? আচ্ছা, আমি বলে দিতেছি, তাহলে এটা ঠিক আছে, সবচেয়ে ছোট হচ্ছে থার্ডটা। আচ্ছা দেখো, একটা কেকে 3টা ভাগ করা হয়েছে, বলছে প্রথম পিসটা দ্বিতীয়টার 4 গুণ, এগুলা সবচেয়ে ছোট কোনটা কিভাবে আগাবো সেটা দেখাইতেছি। দেখো, প্রথমটা দ্বিতীয়টার 4 গুণ, তাহলে কি ফার্স্টটা অবশ্যই দ্বিতীয়টা থেকে বড়, এতটুকু বুঝছি। আবার বলছে কি দ্বিতীয়টা
তৃতীয়টার থেকে 3 গুণ বড়। তার মানে কি কে বড়? তৃতীয়টার থেকেও বড়। তার মানে এই দুইটার সম্পর্কের ভিতরে আবার 2 বড়। তার মানে আলটিমেটলি সবচেয়ে বড় 1, সবচেয়ে ছোট 3। এটা বের করতে পারছি। এটা কি বের করা যায় হুমায়রা, দেখো তো। ফার্স্ট পিস হচ্ছে 4 টাইমস as big as সেকেন্ড, আর সেকেন্ডটার 4 গুণ বড় প্রথমটা। এই জন্য তাহলে অবশ্যই প্রথমটা বড়, সেকেন্ডটা ছোট। তারপরে বলছে কি সেকেন্ডটা থার্ডটার 3 গুণ বড়। তার মানে আলটিমেটলি এই দুজনের ভিতরে কে কে বড়? সেকেন্ডটা বড় হওয়ার কথা। এই যে থার্ডটা 3 গুণ হয়, তার মানে কি থার্ডটা ছোট, সেকেন্ডটা বড়। তাহলে সম্পর্কটা এটা পাওয়া যায়, সবচেয়ে ছোট 3, তারপরে 2, তারপরে 1। বুঝা যায় এখন? হ্যাঁ হ্যাঁ, একটা কথা ছিল যে এক্স যে ধরছেন আর সেকেন্ড চেকটা, ওটা স্যার ভাইয়া কি ভিত্তিতে ধরলেন? মানে ওটা আমি বুঝলাম না। এক্স এর কথা বললা? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড আমি এখনো এক্স ধরি নাই, ওখানে যাই না। আমি তোমাকে জাস্ট বলছি যখন এরকম কিছু একটা বলে যেখানে আহ একের অধিক সম্পর্ক, এই যে একের অধিক হয়ে গেল না, দুইজন হলে তো সমস্যা ছিল না, 3 জনের সম্পর্ক, তখন তোমার প্রথম কাজ হচ্ছে সবচেয়ে ছোট কে, সবচেয়ে বড় কে, তার থেকে বড় কে, এটা খুঁজে বের করা। ওটা বের করলাম। সবচেয়ে ছোট আসলে থার্ডটা। আদিও বুঝে গেছে সবচেয়ে ছোট যে থার্ডটা। হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, এটার লাভটা কি হলো? এটার লাভ হচ্ছে এটাই যে এসব জায়গায় আমরা সবচেয়ে ছোট যে সেটাকে ধরবো এক্স। তারপরে কি আসে? সেকেন্ডটা না? সেকেন্ডটা তাহলে কি হবে? কি বল? সেকেন্ডটা থার্ডটার 3 গুণ। তো প্রথমটা যদি এক্স হয় তাহলে সরি, থার্ডটা যদি এক্স হয় সেকেন্ডটা কত হবে? এক্স এর 3 গুণ, 3x গেল। তারপরে ফার্স্টটা কার 4 গুণ? সেকেন্ডটা 4 গুণ। ফার্স্টটা কার 4 গুণ? সেকেন্ডটা 4 গুণ। তাহলে কি 4x হয়? 12x। 12x হবে। কিভাবে দেখো, ফার্স্টটা হচ্ছে সেকেন্ডটার 4 গুণ, তো সেকেন্ডটা তো 3x ধরেই ফেলছি, তার মানে 3x এর 4 গুণ 12x। এই যে এইটা, এই ম্যাথটা ভালো করে বুঝো, তোমরা এই ফ্র্যাকশনের চ্যাপ্টার অনেকগুলো ম্যাথই বুঝে ফেলবা। যখন সম্পর্ক একের অধিক থাকে এরকম গুণ আকারের বা ভাগাকারের, তখন আমাদের কাজ হচ্ছে সবচেয়ে ছোটটাকে খুঁজে বের করা, ওদের সিকোয়েন্সটা বের করা, ছোটটাকে এক্স ধরা, তারপর আস্তে আস্তে আগানো। আমরা আগাইতেছিলাম। তো ভাগ তো 3টেই, তার মানে এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, 3টা ভাগ যোগ করলে কত হয়? 4 আর 12, 16x। তার মানে পুরো কেকটা হচ্ছে 16x। আমাকে কোয়েশ্চেন করছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইন্টার কেক ইজ দ্য স্মলেস্ট পিস? পুরা কেকের কত অংশ হচ্ছে সবচেয়ে ছোটটা? পুরা কেকের কত অংশ সবচেয়ে ছোটটা? ঠিক আছে, তার মানে ছোটটা উপরে, সবচেয়ে ছোট হচ্ছে এক্স, আর পুরা কেক কোনটা? 16x। তার মানে 1/16 এটা চাইছে। এই জায়গাটাও অনেকের প্যাচ লাগে। খেয়াল করে দেখো কি বলছে, পুরোটা কেকের কত অংশ ছোটটা। তার মানে কি আমরা নর্মালি যখন ফ্র্যাকশন বের করি, অংশ বের করি, ছোটটাকেই তো উপরে দেই, ওকে উপরে রাখলাম, নিচে বড়টাকে রাখলাম। যদিও এই জিনিসটা মুখস্থ করা জিনিস না, তবে ম্যাক্সিমাম জায়গায় এটাই হয়, এই জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, কি বললো? পুরোটা কেকের অংশটা কতটুকু অংশ, ওভাবে বের করলাম 1/16। এটা কে কি বলতে নিছিলে বলো? হ্যাঁ, পুরোটা আরেকবার বলবো। না ভাইয়া, জাস্ট এই পার্টটা। এই পার্টটুকুই আমি আরেকবার অন্যভাবে দেখাইতেছি। এখন ধরে নাও কোয়েশ্চেন এটা বলে না, কোয়েশ্চেন বলছে সবচেয়ে ছোট পিসটা হোয়াট ফ্র্যাকশন অফ দা লার্জেস্ট পিস ইজ দ্য স্মলেস্ট পিস। ইন্টার কেক না, জাস্ট বড়টার। ঠিক আছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য লার্জেস্ট কেক বা লার্জেস্ট পিস পড়বে আর কি। হ্যাঁ, লার্জেস্ট পিস ইজ দ্য স্মলেস্ট পিস। তার মানে কি স্মলেস্ট পিসটা সবচেয়ে বড় পিসের কত অংশ, তার কম্পারিজন স্মলেস্ট এবং লার্জেস্ট পিসের। স্মলেস্ট পিস এখানে কত? এক্স। লার্জেস্ট পিস এখানে কত? 12x। ওদের কিভাবে লিখবো? এক্স এক্স কাটা 1/12, তখন অ্যান্সার হইতো। এভাবে করা যায়। আর কোশ্চেনে কি বলছে? পুরা কেকের কত অংশ হচ্ছে ছোটটা। তো পুরা কেক বের করার জন্য অবশ্যই আমরা 3টাকে যোগ করছি, 3টা অংশ 16x। তো 16x এর কত অংশ ছোটটা? ছোটটা কোনটা? এক্স। এই জন্য এক্স উপরে, পুরোটা 16x নিচে, কাটাকাটি করলে জাস্ট এক্সটা কাটা পড়ে, এই জন্য 1/16 হয়েছে। যদি এমনও বলতো যে জাস্ট প্রথম এবং দ্বিতীয়টার রেশিও বের করো, তাহলে কি করতে হবে? প্রথমটা হতো কত? 12x, দ্বিতীয়টা হচ্ছে 3x,
তখন কত হইতো রেশিও 4/1 হইতো এরকম। রেশিও বলে জাস্ট নিচে নিচে লিখলেও চলে। আর যদি বলে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে উপরে ছোটটাই যাবে, ঠিক আছে, যেমন আমার ছোটটা গেছে। ওকে, এভাবে বলবে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য পুরা কেক, ফ্র্যাকশন অফ দ্য ইন্টার কেক ইজ দ্য স্মলেস্ট কেক। পুরা কেকের কত অংশ ছোটটা? তো ছোটটা এক্স, পুরা কেক 16x, এই জন্য x/16x 1/60 এভাবে বের করছি। হ্যাঁ, রেশিওর পার্টটা যদি আরেকবার বলতেন। রেশিও বলতে কি মানে রেশিও নরমালি বলে যে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট ওয়ান এন্ড দ্য সেকেন্ড ওয়ান, এভাবে বলতে পারতো। তো রেশিও মানে হচ্ছে জাস্ট নিচে নিচে লিখলেই চলে, আগে পিছিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে। লাইনে যা বলবে, লাইনে আমি কি বলছি, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ফার্স্ট ওয়ান এন্ড দ্য সেকেন্ড ওয়ান, কথায় কার নাম আগে আসছে? ফার্স্ট, যেন প্রথমটা উপরে দিছি, এন্ড দ্য সেকেন্ড, সেকেন্ডটা যেন নিচে। যদি এরকম বলতাম হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন সেকেন্ড এন্ড দ্য ফার্স্ট পিস, তাহলে সেকেন্ড যে তার কথাটা আগে লিখতাম বাই ফার্স্ট পিস লিখতাম এভাবে, ঠিক আছে। মানে রেশিওর ক্ষেত্রে যার নাম আগে বলবে সেকে তাকে উপরে রাখতে হয়, পরেরটাকে নিচে রাখতে হয়। আর এসব ক্ষেত্রে যেখানে ফ্র্যাকশন বের করতে বলবে তখন ছোটটাই উপরে দিতে হয়, বড়টা নিচে দিতে হয়। আর কারো কোনো কোয়েশ্চেন এখানে আছে? তাই পরেরটাই যাব। নাই, ওকে। 12. Rakib Raja Rajiv paid total of 369 taka for their dinner at a restaurant. If Rakib paid 2/3 of the total amount, Raja paid 82 taka and Rajiv paid the rest. What fraction of the total amount did Rajiv pay? তিনটা বন্ধু টোটালি 369 টাকা বিল দিছে ডিনারের জন্য, যার ভিতরে রাকিব 2/3 দিছে টোটাল অ্যামাউন্টের। রাকিব কত টাকা দিছে? 2/3 দিছে। তার মানে ও কত দিচ্ছে এটা আমাদের হিসাব করে বের করতে হবে। রাজারটা আবার ডিরেক্ট বলে দিছি 82 টাকা, এবং রাজীবেরটা বলছে এরা দুজন দেওয়ার পরে যা ছিল ওটা বাকিটা রাজীব দিছে। ওকে, এগুলা বের করার পরে তোমাকে বের করতে বলছে টোটাল অ্যামাউন্টের কতটুকু রাজীব দিছে ফ্র্যাকশন। ওই একের মতো নিচে টোটালটা যাবে, উপরে রাজীবেরটা যাবে। আগে তো রাজীবেরটা বের করতে হবে। তো রাকিব কত দিছে? রাকিব দিছে হচ্ছে টোটালটার 2/3, তার মানে 269 এর 2/3 বের করতে বলছে, ঠিক আছে। তো এখানে আসবে হচ্ছে 246 টাকা, এটা দিছে রাকিব। তারপরে রাজা কত দিছে ডিরেক্ট বলে দিছে 82 টাকা। আর রাজীব কত দিছে? রাজীব তো দিছে হচ্ছে বাকি যা থাকে। তো 369 থেকে এরা দুইজন 246 এবং 82 টাকা দিয়ে ফেলছে, এ দুটা যোগ করে বাকি যা থাকবে তাই রাজীব দিচ্ছে। তো বাকি থাকে আসলে মাত্র 41 টাকা, ঠিক আছে। এই দুইজন যা দিচ্ছে ওটা বিয়োগ করে দিলাম যোগ করে। আলটিমেটলি রাজীব 41 টাকা দিচ্ছে। এখন বলে না রাজীব কত টাকা দিচ্ছে আমাকে বলো, বলছে রাজীব যা দিচ্ছে সেটা পুরাটার কত অংশ। এখন তাসিনে বলো তাহলে উপরে কি যাবে আর নিচে কি যাবে ফ্র্যাকশনে? রাজীব যা দিছে তা পুরাটার কত অংশ বলছে? রাজীবটা তাহলে উপরে যাওয়ার কথা আর টোটালটা নিচে যাওয়ার কথা। নিচে যাওয়ার কথা, হ্যাঁ। এটা এখন এটাও দেখো আমি কিভাবে করতে পারি ইজিলি। 410 10 গুণ হচ্ছে কি, সরি 41 10 গুণ 410, তার থেকে এক ঘর কম আছে, মানে 9 বার যাবে, 1/9। দেখো এটার সাথে আর অ্যাকচুয়ালি যোগ করলে 410 হয়ে যেত। তার এটার অ্যান্সার হচ্ছে 1/9। এখন তুমি যদি মনে করো এটা চিন্তা করতে পারো না, তাও সমস্যা নাই। তুমি তো দেখছো এটা আসছে, এবং অপশন গুলোর দিকে তাকাও, সবগুলোর উপরে 1, নিচে 9 10 11, 10 তো হবেই না, ঠিক আছে। 9 হওয়ার কথা, দেখবা যে 9 দিয়ে কাটলে কত হয়, এটা হওয়ার কথা, তখন বুঝলা 1/9ই হবে, ঠিক আছে। মানে নিজে থেকে এত চিন্তা করা লাগবে না, তুমি জানো হয় 9 হবে বা 10 হবে বা 7 হবে বা 5 হবে নিচে 41 জায়গা এটা। ওকে, এইভাবে তাড়াতাড়ি করা যাবে। 13 নম্বরটা আমাকে সামিহা হেল্প করবে। সামিহা তো আছো না? জি। ওকে, 13. There are 18 bananas on a tree. If one monkey eats 1/3 of the bananas,
and another monkey eats 1/3 of the rest. How many bananas are still on the tree? একটা গাছে 18টা কলা ছিল, প্রথম বানরটা 1/3 খেয়ে ফেলছে। ঠিক আছে, টোটাল ব্যানারের 1/3, মানে একটা কলার 3 ভাগ করে নেয় এবার, টোটাল সংখ্যার 1/3 খেয়ে ফেলছে, এবং আরেকটা বানর 1/3 খাইছে আরো, তবে বাকিগুলার। তাহলে স্টিল এখনো গাছে কয়টা কলা আছে? তো আগে তো দেখবো প্রথম মাংকি কয়টা খাইছে। প্রথম মাংকি হচ্ছে 18টার 1/3 খাইছে, তার মানে কি 6টা খেয়ে ফেলছে। এখন তাহলে দ্বিতীয় মাংকি কয়টার ভিতরে 1/3 খাইছে, এটা একটু বলো সামিহা। এই 18টার ভিতরে 1/3 খাইছে, নাকি 6টার ভিতরে 1/3 খাইছে, নাকি কিসের ভিতরে 1/3 খাইছে? বলেছে কি ইটস 1/3 অফ দ্য রেস্ট। আমি বলে দেই, আচ্ছা আমি বলে দেই। বলছে প্রথম জনটা বলছে কি 1/3 খাইলো, 6টা খাইলো। এরপরে বলছে দ্বিতীয় বানর রেস্টে বাকিগুলার 1/3 খাইছে। তো বাকি মানে কি, ও খাওয়ার পরে বাকি ছিল কয়টা? ও খাওয়ার পর বাকি ছিল 12টা 18টা থেকে। তার মানে দ্বিতীয় বানরটা 12টা থেকে 1/3 খাইছে, মানে কয়টা খাইছে? 4টা খাইছে। শেষমেশ কয়টা বাকি আছে? শেষমেশ কয়টা আছে দেখো এবার। 18টা থেকে একজন খাইছে 6টা, একজন খাইছে 4টা, আর কয়টা থাকে? প্রথম বানর 6টা খাইছে, দ্বিতীয় বানর 4টা খাইছে, এখনো কয়টা বাকি আছে গাছে? 8টা। 8টা। ওকে, মানে এখানে বোঝার বিষয় ছিল এই জিনিসটা, যে কয়টার ভিতরে খাইছিল 1/3। ওকে, এই হচ্ছে এই ম্যাথটার আর কি মেন পয়েন্ট। বেশিরভাগ ভাই মনে হয় শুধু সেকেন্ড মান্থ যদি আর কি যদি ধরে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই লাগবে না। ম্যাথ পড়তে পড়তে তোমার ম্যাথের প্রত্যেকটা ওয়ার্ডে তোমার চোখে বাজবে, তখন আর ঠিকই লাগবে না। বিশেষ করে ভাই ভগ্নাংশের গুলো একটু প্যারা দেয়। বর্ণাংশগুলো প্যারা দিবে না, দিবে না, করতে করতে তোমার এগুলো ইজি লাগবে। আমাদের প্রথম 4টা ক্লাস তোমার সবচেয়ে ইজি লাগার কথা, এরপর থেকেই তো কঠিন শুরু। তো এগুলো যে ট্রিকি লাগেও বারবার ট্রাই করো, যাতে এগুলো আর ট্রিকি যাতে না লাগে। 14 নাম্বার খুবই ইজি ম্যাথ। If the value of certain fraction is equal to 0.4, the denominator of the fraction is 15 and the numerator of the fraction, আচ্ছা denominator and numerator চিনতে হবে। denominator মানে হচ্ছে হর, numerator মানে হচ্ছে লব। তো একটা সংখ্যা যেটার ভ্যালু 0.4, ওর হর দেওয়া আছে কত? 15, ওর লব বের করতে বলছে। ওকে, তো সিম্পল ব্যাপারটা, আমরা নিউমারেটর বের করব। নিউমারেটর বাই ডিনোমিনেটর, এটাই তো হওয়ার কথা ছিল না। উপরে লব নিচে হর ইকুয়াল টু ফ্র্যাকশনটা হওয়ার কথা ছিল। এখন ফ্র্যাকশনের ভ্যালু আগে বলে দিছে 0.4, আর এখানকার ডিনোমিনেটর মানে যে 0.4, মানে ডিনোমিনেটর হচ্ছে 15 বলে দিছে। নিউমারেটরটা বের করতে হবে। তার মানে কি, এই 0.4 এর সাথে 15 গুণ করলে হয়ে যায়, কত হয় দেখো তো। তানভীর বলবা, তানভীর চুপচাপ আছো। তানভীর এটা অ্যান্সার বের করে বলো 1 মিনিটে। 0.4 ইন্টু 15। জি, করতেছি।
পারা যায় নাই? ভাই অ্যান্সার 6 আছে। হ্যাঁ 6। হিসাবগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। 4 কে 4 লিখবো, যেহেতু দশমিকের পরে 1 ঘর ছিল নিচে 10 আসবে। ঠিক আছে, এটা 2, এটা 3, 2 দিয়ে যায়, এটা 3 2 6। কয় সেকেন্ড লাগছে দেখছো? 6। ওকে, মাইক অফ করে দিও কথা শেষ করে। 15, এটা ভালো একটা ইম্পর্টেন্ট ম্যাথ। A certain test contains 8 sections with 25 question numbered from 1 to 25 in each section. If a student answered all the even numbered question correctly and 3/4 of the odd numbers question correctly, how many questions did he answer correctly? কোয়েশ্চেনটা অনেক বড়, তবে অবশ্যই আমরা কোনটার অর্থ কি সেটা বুঝতেছি, মানে একটু মিলানো ট্রাই করি। বললো একটা টেস্ট হচ্ছে যেখানে 8টা সেকশন আছে, হ্যাঁ, এবং ওই 8টা সেকশনের প্রত্যেকটা সেকশনে 25টা করে কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন গুলাকে 1 থেকে 25 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, মানে এবং ইন ইচ সেকশন বলতে তার মানে কি প্রত্যেকটা সেকশনে 25টা করে, তার মানে 25 × 8 সংখ্যক কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা সেকশনে 25টা করে, এরকম 8টা সেকশন আছে। বললো একটা স্টুডেন্ট ইভেন নাম্বার মানে কি জোড় সংখ্যক নাম্বার গুলাকে সব কারেক্টলি অ্যান্সার দিতে পারছে, তবে অড নাম্বার কোয়েশ্চেন গুলা মাত্র 3/4 অ্যান্সার করতে পারছে। ইভেন নাম্বার সংখ্যা মানে কি, আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন তো এইভাবে নাম্বারিং করা আছে 25 পর্যন্ত, তো ওই 2 4 6 8 ওই নাম্বার যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলাই কারেক্ট অ্যান্সার দিতে পারছে, তবে অড মানে 1 3 5 7 ওগুলার 3/4 সংখ্যক কারেক্ট অ্যান্সার করতে পারছে। তো বললো এভাবে জোড় সংখ্যা সবগুলাতে পারলো, তারপরে বিজোড় সংখ্যক যে 3/4 পারলো, এভাবে সে টোটালি কয়টা কারেক্ট অ্যান্সার দিতে পারছে, এটা হচ্ছে কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেনটা ক্লিয়ার নাকি দেখো? 3/4 এর পার্টটা বুঝি। 3/4 এটা আমরা করে দেখাবো। আচ্ছা, তো আমার টার্গেট কি টোটালি কয়টা কারেক্ট পারছে এটা বুঝা। আচ্ছা, এখন এটা বলো যে 1 থেকে 25 এর ভিতরে ইভেন সংখ্যা কয়টা আছে, মানে জোড় সংখ্যা কয়টা আছে 1 থেকে 25 এর ভিতরে? জোড় সংখ্যা কয়টা আছে কিভাবে বের করবা? হাত দিয়ে গুণে এটা বের করা যায়, 12টা হবে। হাত দিয়ে গুণে বের করা যায় না? 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 12টা হয়। তো 25টার ভিতরে যদি ইভেন হয় 12টা, অড কয়টা হবে তাহলে বাকিগুলো 13টা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেকশনে মানে ইচ সেকশনে কয়টা করে আছে, ইভেন 12টা করে আছে, অড 13টা করে আছে। ও টোটালি সব ইভেন কারেক্টলি দিছে। তো এক একটা সেকশনে যদি 12টা করে ইভেন থাকে, সেকশন হচ্ছে 8টা, তার মানে কি টোটাল ইভেন সংখ্যা কয়টা 96টা কোয়েশ্চেন, 96টা কোয়েশ্চেনই সে কারেক্ট অ্যান্সার দিছে, এই গেল ইভেনের হিসাব। এবার অড কয়টা ঠিক দিছে দেখি, অড কয়টা হবে? অড হচ্ছে তোমার প্রত্যেকটা সেকশনে 13টা করে আছে, সেকশন হচ্ছে 8টা, এই হচ্ছে টোটাল অডের সংখ্যক, তবে ও তো সবগুলো অ্যান্সার ঠিক দিতে পারে না। কয়টা ঠিক দিছে? 3/4 ঠিক দিছে। ঠিক আছে, তার মানে টোটাল যে কটা হতো তার 3/4 কারেক্ট দিছে। এখন কাটাকাটি করি, এগুলো অবশ্যই কাটাকাটি করা যাবে, উপরে 2 চলে যাবে। ঠিক আছে, তার মানে 13 × 2 × 3 করলেই হয়ে যায়। এখানে আসবে হচ্ছে 78। তার মানে ও টোটালি অড কারেক্ট দিছে 78টা, ইভেন কারেক্ট দিছে 96টা। আমাকে জিজ্ঞেস করছে টোটালি কয়টা কারেক্ট দিছে, তো টোটাল কি বের করবো? 96 এবং 78 যোগ করে দাও, এই দুটা যোগ করলে হয় হচ্ছে 174, এটা অ্যান্সার, অপশন বি। আরেকবার দেখো এবার মিলানো যায় কিনা।
গেলাম পরেরটায়। ষোলো। A gas tank is 1/5 full and requires 32 gallons more to make it 3/7 full. What is the capacity of the tank? একটা গ্যাসের ট্যাঙ্ক 1/5 ফুল আছে, ওটার সাথে যদি আরো 32 গ্যালন অ্যাড করা হতো তাহলে 1/5 ফুল থেকে 3/7 ফুল হয়ে যেত। ওর ক্যাপাসিটি কত? খুব ইজিলি করা যাবে এটা। দেখো, ধরে নিলাম ওর ক্যাপাসিটি যদি এক্স হয়, তাহলে এক্স এর 1/5 ফুল আগের থেকে আছে। হ্যাঁ, 1/5 ফুল ছিল, ওইটার সাথে আমরা যদি 32 গ্যালন অ্যাড করে দিতাম তাহলে ওটা শেষমেশ কি হয়ে যেত? 3/7 ফুল হয়ে যেত। এটাই বলছে। এখন এটা সলভ করলে আমাদের এক্স বের হয়ে যাবে, যেটা ক্যাপাসিটি এক্স ধরছি যে। ঠিক আছে, x/5 ফুল ক্যাপাসিটি যদি x হয়, তার 1/5 মানে x/5, তার সাথে 32 গ্যালন অ্যাড করলেই 3/7 ফুল হইতো। তো এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের x এর ভ্যালু বের হবে। কিভাবে সলভ করব? 3x/7 মাইনাস x/5 ইকুয়াল টু 32। এখন নরমালি তোমরা এই দুইটার লসাগু করার কথা বিয়োগ করার সময়, তবে যদি দুইটা সংখ্যা থাকে আমরা নরমালি গুণাকারে লিখে দিব। প্রথম ক্লাসে দেখাইছি। 5 দিয়ে করলে এটা 15x মাইনাস এটা হবে 7x 32, মানে লসাগু না করলেও চলে। উপরে আসবে হচ্ছে 8x, আর এখানে 32 ইন্টু 7 ইন্টু 5 যেমন আমরা রেখে দিলাম। x 32 ইন্টু 7 ইন্টু 5/8। এখন কাটাকাটি করো, 4/32, সবগুলা গুণ করো 140। দেখছো, কোনো গুণ আগে করলাম না, লাভ নাই কইরা, টাইম ওয়েস্ট। শেষমেশ তো কাটাই লাগে। 7x এর ভ্যালু আসছে 140 হচ্ছে ওর ক্যাপাসিটি, অপশন এ। এটা পাশেতে যে 32 টা কি মাইনাস হইতো না? আমি তো 32 কে সরাই, আমি ওকে পাশে নিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যদি উল্টাটাও করতে আলটিমেটলি সমস্যা হইতো না। তো তখন হচ্ছে মাইনাস দুই সাইডের দুইটা কাটা হ্যাঁ, কাটা যেত। ঠিক আছে, এই ম্যাথে হচ্ছে এটা বানানোটাই মেন, সলভ করাটা না। পরেরটা কি যাব? হ্যাঁ 17. A store has 5 shelves and an average weekly sale of 30,000 taka. Shelf 1 accounted for 1/4 of the store's average weekly sale. Shelf 2 and 3 each accounted for 2/3 as much as the shelf 1. Shelf 4 alone accounts for as much as shelf 1. Then which of the following could have been the average weekly sales for shelf 5? এই ম্যাথটাও দেখে অনেক কঠিন লাগতে পারে, কিন্তু খুবই ইজি। ম্যাথ যত বড় অ্যান্সার তত ইজি, বুঝে নিও। আমাকে বলছে একটা স্টোরে 5টা শেলফ আছে। শেলফ সিঙ্গুলার হচ্ছে LF, প্লুরাল হচ্ছে BES। ঠিক আছে, মানে এই সেলফকে প্লুরাল করছে। তো 5টা সেলস আছে, যেখানে ওদের এভারেজ উইকলি সেল হচ্ছে 30,000। মানে 5টা সেলফ থেকে টোটালি তোমার সেল আসে 30,000 টাকা। সেলফ 1 থেকে কত সেটা বলা নাই, টোটাল মিলে আমার উইকলি এভারেজ সেল 30,000 থাকবে বলছে। তার ভিতরে বলছে কি সেলফ 1 থেকে অ্যাকাউন্টেড ফর 1/4 অফ দ্য স্টোরস উইকলি সেল। তো উইকলি সেল 30,000 না, তার ভিতরে 1/4 আসে হচ্ছে সেলফ 1 থেকে। অ্যাকাউন্টেড ফর মানে দায়ী। ঠিক আছে, সেলফ 1 1/4 অংশের জন্য দায়ী। তো সেলফ 1 থেকে তাহলে কত সেটা আমরা কি হিসাব করে বের করতে পারবো? 30,000 1/4 যা হয় তাই তো। 30,000 1/4 হয় 7,500। ওকে, এরপর কি বলছে? সেলফ 2 and সেলফ 3 each accounted for 2/3 of সেলফ 1। তো সেলফ 2 এবং 3 তে কি পাওয়া যায়? সেলফ 1 এর যা তার 2/3। তো সেলফ 1 এ যা আসছে তার 2/3। সেলফ 1 আছে 7,500, তার 2/3 কত আসবে? 5,000। ঠিক আছে, এখন বলো তো এই কথাটা কি বুঝাইছে এতটুক দ্বারা? সেলফ 2 এবং 3 মিলে 5,000 টাকা, নাকি সবার ওদের আলাদা আলাদাই 5,000 করে? আলাদা আলাদা আলাদা।
এই যে সেলফ 2 and 3 ইচ বলাতেই অর্থটা চেঞ্জ হয়ে গেছে। যদি ইচ করাটা না বলতো তার মানে হয়তো সেলফ 2 এবং 3 মিলে 5,000। ঠিক আছে, তো এই ইচ ওয়ার্ডটারও ইম্পর্টেন্স আছে এখানে। তাহলে সেলফ 3 এরটাও সেম 5,000। তারপরে সেলফ 4 এরটা কি বলছে, অ্যালোন অ্যাকাউন্টেড ফর অ্যাজ মাচ অ্যাজ সেলফ 1, সেলফ 1 এর যা তার সমান গেল। এখন আমার কোশ্চেন করছে সেলফ 5 এ কত সেল হওয়া উচিত। তো কত হওয়া উচিত আমি কি জানি, আমার উইকলি সেল 30,000 থাকতে হবে, যার ভিতরে কত কত পাই গেছি, 7,500 পাইছি, 5,000 পাইছি, 5,000 পাইছি, 7,500 পাইছি। তো এখানে 10,000 আর এখানে কত আসে 15,000, 25,000 পেয়ে গেছি 4টা সেলফ থেকে। তার মানে আর কত দরকার টার্গেট ফিল করতে, 5,000 লাগবে 30,000 মিলাইতে। ওটাই বলছে দে হুইচ অফ দ্য ফলোইং কুড হ্যাভ বিন দ্য এভারেজ উইকলি সেলস অফ সেলফ 5। কথা কি শোনা যাচ্ছে না আমার? জি ভাই। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এই যে লাস্টের অ্যান্সার 5,000 কিভাবে বের করলাম, কারণ আমার উইকলি টার্গেট 30,000 রাখতে হবে। তো ওইটাই বললো যে উইকলি টার্গেট ঠিক রাখার জন্য সেলফ 5 থেকে কত আমার আনতে হবে। তো ওটা কিভাবে বের করবো, বাকিরা কত বের করে সেটা দেখবো। বাকি কত থাকে 75, 7,500, 5,000, 5,000, 1,500 হয় 25,000। তার মানে আর 5,000 হলে আমার উইকলি টার্গেট মিলে যায়, যেটা অ্যান্সার অপশন এ। বুঝা গেছে? জি ভাই। তানবীর, হুমায়রা আর সামিয়া রেসপন্স করতে হবে। তানভীর মেবি ভাই বলছিল ভাইয়া আমার ইন্টারনেট ইস্যু একটু বেশি প্যারা দিতেছে। এর মধ্যে আমি হয়তো 11 নাম্বার ম্যাথটা আর 13 নাম্বার ম্যাথটা একটু মিস দিয়ে দিছি। আচ্ছা, ওটা তুমি দেখে নিও রেকর্ড, তাহলে ওটা বাকিগুলো আমি রেকর্ড, হ্যাঁ জি ভাইয়া। ওকে। 18, the rate of call is 4.5 টাকা per minute for all outgoing and 2.5 টাকা for all incoming from and to the telephone. Find the charge if we made 13 calls, 7 for 3 minutes, 6 for 2 minutes, and received 12 calls, 5 for 5 minutes and 7 for 4 minutes. ম্যাথের হিসাব কি বলছে, আউটগোয়িং 4 টাকা 5 পয়সা করে পার মিনিট কাউন্ট করে, আর ইনকামিং মানে তুমি যখন রিসিভ করো তখন 2.5 টাকা করে কাটে। এটা কিন্তু সিমের হিসাব না, এটা হচ্ছে ল্যান্ডলাইনের হিসাব না। ল্যান্ডলাইনে রিসিভ করলেও যায়, কল দিলেও যায়, দুই ক্ষেত্রে টাকা যায়। রিসিভ করলে টাকা কম যায় আর কি, এটাই দেখাইছে। তো বললো রহিম এরকম করে কিছু কল দিছে, কিছু কল রিসিভ করছে, ও টোটালি কয় টাকা খরচ হয়েছে সেটা বের করতে বললো। ঠিক আছে, তো যেগুলা ও দিছে, মেড মানে কি ও কল দিছে, তার মানে কি আউটগোয়িং। তো আউটের হিসাবগুলা করি। ঠিক আছে, আউটের টোটালি 13টা কল, তবে 13টা কল হিসাব করে লাভ নাই, কয় মিনিট সেটা হিসাব করতে হবে। 7টা 3 মিনিট করে, 7টা হচ্ছে 3 মিনিট করে, প্লাস 6টা হচ্ছে 2 মিনিট করে। এবং এখানে যত ভ্যালু আসবে এখান থেকে টোটাল মিনিট আসবে, ওই মিনিটের সাথে 4.5 গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ডট দিয়ে দেখলে আবার কনফিউশন হতে পারে, ইনটু 4.5। ওকে, 8টা 3 মিনিট করে প্লাস 6টা 2 মিনিট করে, আলটিমেটলি এখান থেকে টোটালি মিনিটই বের হবে। ওই মিনিটের সাথে 4.5 গুণ করলে তো বের হয়ে যাবে কত খরচ হইলো। এখান থেকে আসবে হচ্ছে 148.5 আসবে। এটা হচ্ছে কি আউট, মানে আমি যতগুলা কল দিছি। আর ইনকামিং মানে কতগুলা কল আমি রিসিভ করছি, সেগুলা কত কত 5টা হচ্ছে 5 মিনিট করে, প্লাস 7টা হচ্ছে 4 মিনিট করে, কত ইনটু আউটগোয়িং, সরি ইনকামিং এর জন্য 2.5 টাকা করে। এখন হিসাব করো কয় টাকা তোমার খরচ হয়। এখান থেকে খরচ হবে হচ্ছে 132 টাকা 5 পয়সা। এখন অপশন থেকে দেখে বুঝতেছি, দেখো কোনো ফ্র্যাকশন থাকবে না। ঠিকই আছে যে এটা যোগ করলে তো 1 হয়ে যায়, লাস্টে কি 1 থাকবে। তো 1 আলা অপশন একটাই আছে, অপশন এ। বাকিটা না দেখলেও চলে, তাও তুমি পুরোটা যোগ করে দেখবা 281 হয় কিনা। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি তাহলে গুণ করার ম্যাথই ছিল, জাস্ট কথাগুলা একটু গুলাই দেওয়ার মতো ছিল। ভাই সেম জিনিস বাংলায় দিলে একদম পুরো পানি দিত। পানি হ্যাঁ, কারণ ভাই তখন
মানে ওয়ার্ড গুলো দিয়ে আর কি পেঁচানো সম্ভব হতো না। না, ওয়ার্ড গুলা প্র্যাকটিস করো, মাত্র তো সেকেন্ড ক্লাসে আসছো, তখন তোমার ইংলিশেরটা ইজি লাগবে। যেমন এখন আমার ইংলিশেরটা ইজি লাগে, বাংলাটা কঠিন লাগে, বুঝছো? ও প্র্যাকটিস, অভ্যাস, মেন হচ্ছে অভ্যাস। আচ্ছা, 19 নাম্বার এই ম্যাথটা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর বলো আর বিউপি বলো, চিটাগাং বলো, যাই বলো, একটা দিয়ে দেয়, এবং এটা দেওয়া মানে তুমি বেঁচে গেছে, 1 মার্ক বোনাস পেয়ে গেলা। আচ্ছা, বলছে 4টা ফ্র্যাকশন দিয়ে যে সবচেয়ে ছোট কোনটা। এখানে নর্মালি আমাদের ক্রস গুণন একটা টেকনিক খাটাতে হয়। কিভাবে দেখো, অপশন টেস্ট আমরা প্রত্যেক জোড়া জোড়া নিব। প্রথম দুই জোড়া নিব, 2/9 লিখবো, তার পাশে তার পরেরটা লিখবো, লিখে এইভাবে 2টা দাগ দিব, দাগ দিয়ে তার উপরে লম্বা একটা দাগ দিব। এখন এই যে ক্রস দিছি না, ক্রস কার কার সাথে গেছে, এই দুইটার না, এই দুইটার গুণফল কত, 24 উপরে লিখবো। কোনটার উপরে লিখবো এটার কনফিউশন, যে এই 12-র উপরে লিখবো নাকি 2-এর উপরে লিখবো। এই দুই জোড়ার ভিতরে উপরের সংখ্যা কোনটা ছিল, 2 না, তাহলে 2-এর উপরে লিখবা, এভাবে ডিফাইন করবা। 5×9 = 45 করে লিখতে হবে। এর জোড়ার ভিতরে কে উপরের সংখ্যা, এই উপরের সংখ্যা, তাহলে এর উপরে লিখবা 45। তো এখানে বড় কে, বড় হচ্ছে 45। 45 যেহেতু বড়, তার মানে এদের নিচে যে সংখ্যাটা ও হবে বড়, তার মানে 2/9 থেকে 5/12 হচ্ছে বড়। এতটুকু ক্লিয়ার নাকি? আরেকবার পড়ে দেখো, তারপরে সামনে যাই। ক্রস দিব, জোড়া জোড়া গুণ করব, গুণ করলাম 5×9 = 45, 5×2 = 24। কোনটার উপরে কোনটা লিখতে হবে সেটা কনফিউশন আসতে পারে। তো এই জোড়ার ভিতরে উপরের সংখ্যা 2, তাহলে 2-এর উপরে লিখবো এদের গুণফলটা। এই জোড়ার ভিতরে উপরের সংখ্যা 5, তাহলে 5-এর উপরে লিখবো গুণফলটা। তারপরে দেখতেছি কি বড়, কে বড়, 45। 45 যেহেতু বড়, 5/12 বড়। আমার বের করতে বলছে ছোটটা, তো বড় দেখে লাভ নাই। ছোটকে 24, 24-এর নিচে কি 2/9, তার মানে এদের দুজনের ভিতরে 2/9 ছোট, 2/9 কে এবার নিচে নিয়ে যাব। এখন অপশন বি বাদ, অপশন বি অবশ্যই ছোটটা না। তারপরে 5/8 এর সাথেও কম্পারিজন করবো, আবার ক্রস দিয়ে, আবার উপরে দাগ, 8×2 = 16, 5×9 = 45। আবারও 16 ছোট, মানে 2/9 ছোট, তাই 2/9 ছোট সাথে 1/2 কম্পারিজন করব। এখানে দেখো কোনটা ছোট হয়, বের করে আমাকে বলো। অ্যান্সার এ হবে। হ্যাঁ, এ হবে, মানে 2/9 সব থেকে ছোট, এখানে 4 আসে আর পাশেরটাতে 9 আসে। হুম, এ হুমায়রা ঘুম থেকে উঠো, উঠে বলো কোনটা অ্যান্সার। এই ভাই 2/9 হবে। হ্যাঁ, আর এখানে যদি বড় বলতো, তাহলে প্রথম স্টেপে কে নিচে যাইতো, বড়টা যদি বের করা লাগতো। তাহলে ভাই ওই যে 5/12 ভাইয়া। হ্যাঁ, 5/12 নিচে যাইতো, তার সাথে এইটার কম্পারিজন করতাম, যে বড় হতো সে আবার নিচে যেত, এই হতো নাকি। হুম, তো এই হচ্ছে এখানকার ম্যাথটা আর কি। বড় বললে বড়টা নিয়ে টানবো, ছোট বললে ছোটটা নিয়ে টানবো নিচের দিকে, এই আর কিছু না। লাস্ট ম্যাথ, তবে বেসিক অনেক বেশি এই ম্যাথের। 20, if x = 0.08 স্কোয়ার and y = 1/0.08 স্কোয়ার, মানে ওই ম্যান ভ্যালুটাই এখানে আবার দিচ্ছে 1 করে, and z = 1 - 0.08 স্কোয়ার - 1, which of the following is true। তিনটার ভ্যালু দিয়ে বলতেছে সম্পর্ক কোনটা ঠিক, তিনটা সমান নাকি এটা নাকি এটা নাকি কোনোটাই না। এখন এটা বের করার জন্য অবশ্যই তুমি এগুলার ভ্যালু বের করো, চেক করতে পারো যে কোন সম্পর্কটা ঠিক হয়। আর আমি সেটা দেখাই দিই, ওটাতে যে করলে কিছুই করা লাগবে না, এমনি দেখিয়ে বলতে পারবা। সেটাই আসি, বেসিক গুলা দেখি, এগুলো একটু লেখো, হ্যাঁ বারবার ভুলে যায়। নর্মালি যখন একটা সংখ্যাকে আমরা স্কোয়ার করি ওর ভ্যালু বড় হয়, যখন কিউব করি ওর ভ্যালু আরো বড় হয়, আরো দিলে আরো বাড়বে, ঠিক আছে। তবে দশমিকের ক্ষেত্রে জিনিসটা উল্টা, দশমিকের একটা সংখ্যাকে যখন তুমি স্কোয়ার করো ওর ভ্যালু কমে, ওকে, আরো স্কোয়ার করো আরো কমবে, মানে আরো পারো বাড়ো আরো কমবে, ঠিক আছে, এভাবে। তো আলটিমেটলি আমরা বুঝলাম কি, একটা পূর্ণ সংখ্যাকে পাওয়ার দিলে ওর ভ্যালু বাড়ে, দশমিককে পাওয়ার দিলে ওর ভ্যালু কি কমতে থাকে, এটা কি বোঝা যায়?
জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এটা গেল একটা বিষয়। এটার অ্যান্সার কত হবে বলো তো? এটা ঠিক আছে, 3 গয়। ওকে, এখন এটা একটা বিষয় গেল। তবে এখানে একটা এক্সেপশন হবে, যখন এই সেম সংখ্যাটাকে আমরা 1/, করতাম, মানে 1/0 স্কোয়ার দিতাম, তখন কি হতো? 1/0.04, তারপরে নিচে 4 ইন্টু 100 আসতো, দশমিক করে 1 2 ঘর কারণে। তার মানে এটার অ্যান্সার কত হইতো? 25। তার মানে কি সেমই, দেখো সংখ্যাটাকে যখন নর্মালি স্কোয়ার করছি কত ছোট অ্যান্সার দিছে। তবে ওইটা না রেখে রেখে জাস্ট আমি 1/, করার কারণে এটার অ্যান্সার কত বড় হইলো? 1 থেকে অবশ্যই বড়, অবশ্যই 1 থেকে বড় হবে। মানে ভ্যালু যাই হোক 1 থেকে বড়। ঠিক আছে, মানে পজিটিভ কিছু একটা। তো এটা থেকে আমি কি বুঝাইলাম, এখন এখন আসি। ঠিক আছে, এতটুকু বুঝলেই চলে। এখন আমরা আসি এগুলো কেন দেখলাম। তারপরে তো বুঝলাম দশমিক সংখ্যাকে স্কোয়ার করলে ছোট হয়, তবে 1/, করলে আসলে সেম সংখ্যাটাকে 1/, করলে ওর ভ্যালু আসলে বড় হয়। এখন আসি, দেখো প্রত্যেকটার ভিতরে দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে কিছু একটা। একটা দশমিক সংখ্যাকে কি স্কোয়ার করা তার মানে কি ও ছোট হচ্ছে। তবে ওই সংখ্যাটাকে যখন 1/, করি সেটা কি 1 থেকে বড়? অবশ্যই 1 থেকে বড়, অবশ্যই। তার মানে কি এক্স এবং ওয়াই এর ভিতরে কে বড় তাহলে? ওয়াই বড় ভাই, ওয়াই। ওয়াই বড়। এটা কি সবাই বুঝো? জি ভাইয়া। আচ্ছা, একটা গেল। এখানে কি দেখা যায় 1-0.08, তার মানে এটা কি দশমিকের একটা সংখ্যায় 0.92, তার স্কোয়ার করতে হবে। একটা ছোট সংখ্যা, আরো ছোট সংখ্যা হয়ে যাবে, মানে 0 0 সামথিং হবে। মনে করো 1-ই ধরে নাও একটা, তারপরে -1। তো দশমিক সংখ্যা থেকে যদি -1 করো, এটা কি মাইনাসের একটা সংখ্যা দিবে। ঠিক আছে, এটা আরেকটা মাইনাসের সংখ্যা দিবে, মনে করো 0.15 কিছু একটা। ঠিক আছে, তো এইটার ভ্যালুটা কি হবে সেটা কিন্তু কইলে দেখা লাগতেছে না। কিভাবে দেখো, আমার এখানে যে ফ্র্যাকশন থাকবে এটা আমি এমনি বুঝতেছি, বা এখানে যে দশমিক থাকবে আমি এমনি বুঝতেছি। তো দশমিক সংখ্যা থেকে 1 বিয়োগ করা মানে কি মাইনাসে অ্যান্সার পাওয়া। ওরা দুইটা ছোট ছিল, কিন্তু আর যাই হোক মাইনাস তো হয় নাই। তার মানে কি জেডটা আলটিমেটলি ওদের থেকে ছোটই হচ্ছে। কেন ছোট হচ্ছে? কারণ ও তো নেগেটিভ, ওরা তো আর যাই নেগেটিভে যায় না। তো এই দুইটারটা আমরা বেসিক থেকে বুঝলাম, ওয়াই বড় এক্স ছোট। আর জেডটা যেহেতু নেগেটিভ, ও সবচেয়ে ছোটই হবে, যেন জেড সবার সামনে। তার মানে রিলেশনটা হবে কি জেড এক্স তারপর ওয়াই, জেড এক্স তারপর ওয়াই, অপশন বি। আরেকবার দেখো কার কনফিউশন আছে সে বলো। নাই, আলিবা বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো এই হচ্ছে আমাদের 20টা ম্যাথ। তো এই 20টা ম্যাথের সাথে আর কোন কোন আর্কাইভ ক্লাসগুলো দেখতে হবে? এটার সাথে আমাদের আর্কাইভ ক্লাস 2 and 3 দেখতে হবে, এবং এটার সাথে আমাদের ক্যানভাসএক্স বইয়ের টপিক 2 and 3 দেখতে হবে। তাহলেই কমপ্লিট হয়ে যাবে প্রিপারেশন। ঠিক আছে, এবারে তোমার কোনো বই থাকলে ওটা দেখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে এগুলো শেষ করো। আর যদি আর্কাইভ ক্লাস নাও দেখতে চাও কোনো সমস্যা নাই, বই 2 দিন শেষ করা মানে এটাই শেষ করা আসলে। আচ্ছা, আগে আমরা ক্লাস রেকর্ডটা শেষ করে দিই, অফ করে দিই। ঠিক আছে।